শুরু করলাম। এখন যাই হচ্ছে, স্ক্রিন দেখা যায় ক্লিয়ার? দেখো তো ভাই, সবাই দেখতে পাচ্ছ ক্লিয়ার? এই যাই আমার কথা শুনতে পাবো না এবং দেখতে পাবো না, আমি হচ্ছে একবার করে চেক করে নি। যারা লাইনে আছো কথা বলি একবার। কামরুল শুনতে পাচ্ছ ক্লিয়ার? দেখতে পাচ্ছ তাসকিরা? দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ইকবাল শুনতে পাচ্ছ ভাই? দেখতে পাচ্ছ? ইকবাল মোহাম্মদ, কি ইকবাল লেখা আছে? তারপরে আমাদের এরকে ভুলে গেলাম, কি নামই খালি ভুলে যাই। শুনতে পাচ্ছিস? ওই যে তোমাদের ব্যাচের। আচ্ছা মুজাফফর, তোমার শুনতে পাচ্ছ? শিমু শুনতে পাচ্ছি। দেখা যাচ্ছে তো স্ক্রিন? ফয়সাল শোনা যায়? এই সজীব কি হয়েছে? ফয়সাল ভাই বলতে পারবো না, নাই লাইনে। রনক নাই। রনক ভাই বলতে পারবো না। মেয়েদের কি হয়েছে গো? আমাদের এই কি নামই ভুলে গেলাম, যে তামান্না, রিয়া, হ্যাঁ আচ্ছা দেখো, আমরা চলে যাই মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয়। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এখান থেকে প্রশ্ন প্রায় সাধারণ জ্ঞানের দেখবা সর্বোচ্চ বেশি প্রশ্ন হয়। ওই 30টার মধ্যে এখানে থেকে দেখবা 3-4টা প্রশ্ন হয়েছে। এই জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলাদেশের মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মুক্তিযোদ্ধার প্রায় তোমাদের সবই জানা, তারপরে যেগুলা অজানা জিনিস সেগুলা নিয়ে একটু কথা বলবো। তো 1970 সালে কিন্তু নির্বাচন হয়েছিল পাকিস্তানে, বুঝা গেছে? নির্বাচনের পরে কেন এর আগেও নির্বাচন হয়েছিল তোমার হচ্ছে 54 সালে। তারপরে তো আসলো সামরিক শাসন 58 সালে, সরকার গঠন করার পরে। এরপরে আসলো, প্রথমে আসলো আইয়ুব খান, পরে আসছে হচ্ছে ইয়াহিয়া খান। আইয়ুব খান 1969 সালে গণ অভ্যুত্থানে, যখন বাংলাদেশে গণ অভ্যুত্থান হয় 24 সালের মতন, 2024 সালের মতন, তখন সেই ক্ষমতা হস্তান্তর করে জেনারেল ছিল পাকিস্তান সে সময় ইয়াহিয়া খান। প্রথমে আইয়ুব খান কিন্তু পাকিস্তান প্রথম স্বৈর শাসক হচ্ছে আইয়ুব খান। এই আইয়ুব খান কিভাবে ক্ষমতায় আসছিল? এই যে তোমার প্রাদেশিক পরিষদে যখন অধিবেশন চলতেছিল, সংসদ চলতেছিল, ওই সময় সংসদের মধ্যে হট্টগোল লাগাই দেয়, দিয়ে দুই পক্ষে হাতাহাতি লাগায়। ওই যারা সংসদ সদস্য ছিল সেই সময়, এমএলএ ছিল তো ওই সময়, লাগানোর পরে যে স্পিকার ছিল, স্পিকারকে গুরুতরভাবে পিটে আর কি। মানে এটা করেছিল হচ্ছে, যতদূর জানা যায়, এটা হচ্ছে বঙ্গবন্ধু এই কাজটা করছিল। বঙ্গবন্ধু মানে ওই যে শেখ মুজিবুর রহমান আর কি। একটু ওই পিটার পরে ওই লোকটা মরাই গেছে কিছুদিন পরে আর কি, বুঝা গেছে? এই জন্য সেই সময় আইয়ুব খান হচ্ছে ওই ইয়া করে আর কি, ওই সামরিক শাসন জারি করে এই স্থগিতে করার পরে কয়েকবার মৌলিক গণতন্ত্র দেয়। মৌলিক গণতন্ত্র কি? এখানে দেশের সবাই ভোট দিতে পারবে না। যারা সেই সময় উঁচু স্তরের ছিল, উঁচু স্তরের নাগরিক ছিল, উঁচু স্তর বলতে সে সিলেকশন করত। পূর্ব পাকিস্তান থেকে নিয়েছিল 40,000, পশ্চিম পাকিস্তান থেকে নিয়েছিল 40,000। ওই 40,000 জনই খালি ভোট দিতে পারবে। যারা কর প্রদান করতো, ট্যাক্স, একটু সমাজের উচ্চ শ্রেণীর লোক, তাদের ভোটেও নির্বাচিত হতো আর কি। সবার অংশগ্রহণের সুযোগ ছিল না। তাহলে এই 1970 সাল যখন আসলো, 1969 সালে গণ অভ্যুত্থানের পর আইয়ুব খান ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করে যায়। সেই সময় পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ছিল ইয়াহিয়া খান। এই 1970 সালে কিন্তু মৌলিক গণতন্ত্র ছিল না, এটা ছিল হচ্ছে আপামর জনতা, যার বয়স 18 পার হয়েছে, সবাই তখন ভোটার হয়েছিল আর কি। সবার প্রত্যক্ষ ভোটে, এই 40,000 দিয়ে যেমন মৌলিক গণতন্ত্র চালু করেছিল, এই ভোটে না, প্রত্যক্ষ ভোটে 1970 সালে নির্বাচন হয়। নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়লাভ করে, মাত্র মনে হয় কয়েকটা আসন পাইছিল না,
2টা মেবি আর কি, যা হোক বাকি সব আসনই পাওয়ার পরে এখন এই অধিবেশন দেখো দেওয়ার পরে এদের হাতে ক্ষমতা হস্তান্তর করে না পাকিস্তান সরকার। এই জন্য এরা সবসময় অসহযোগ আন্দোলন ডাক দেয়, যে অসহযোগ আন্দোলন মানে পাকিস্তান সরকারের যারা কর্মচারী আছে আমরা কোনোভাবে তাকে সহযোগিতা করব না, ট্যাক্স দেব না, খাজনা দেব না, তার কোনো কাজ করব না, মাস শেষে যারা সরকারি কর্মচারী ছিল বেতন নিয়ে চলে আসবো, এই আর কি অসহযোগ আন্দোলন। তো 1900 দেখো এই শেখ মুজিবুর রহমানের আহ্বানে 1971 থেকে 71-এর 2 মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত পাকিস্তানি সরকারের বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তান অসহযোগ আন্দোলন পরিচালিত হয়। বুঝা গেছে? নেতা হিসেবে কিন্তু শেখ মুজিবুর রহমান সেই সময় তুমুল জনপ্রিয় ছিল। তার বক্তৃতা এবং পূর্ব পাকিস্তানের মানুষ অনেকভাবে নির্যাতিত হচ্ছিল পশ্চিম পাকিস্তানের দ্বারা, অর্থনৈতিক ক্ষেত্রে সব দিকে দাবায় রাখছিল আর কি। এই জন্যে খুব ক্ষোভ ছিল। ক্ষোভ থেকে আওয়ামী লীগ সরকার কিন্তু একটা ভালো পজিশনে গেছিল, কিন্তু এর নষ্ট হয়ে গেছে, এর অবনতি শুরু হয় স্বাধীনতার পর থেকে, যখন শাসন ক্ষমতা নিজে পাওয়ার পর থেকে যত সব পাকিস্তান সরকার যা করতো তার চেয়ে বেশি স্বৈরাচার হয়ে ওঠে। এই জন্যে হচ্ছে তার জনপ্রিয়তা আস্তে আস্তে কমে যায়, কিন্তু স্বাধীন হওয়ার আগ পর্যন্ত ছিল তুমুল জনপ্রিয় নেতা শেখ মুজিবুর রহমান, সারা দেশের একটাই নেতা আর কি। 3 মার্চ দেখো সারা দেশে হরতাল পালিত হয়। এখন প্রশ্ন হচ্ছে, হরতালের বিক্ষোভে গুলিবিদ্ধ হয় প্রথম কিন্তু শঙ্কু সমাজদার। এখন যদি প্রশ্ন আসে মুক্তিযুদ্ধের প্রথম শহীদকে, তাহলে অ্যান্সার হবে শঙ্কু সমাজদার। বোঝা গেছে? তো খালি কথা শুনবো তাহলে হবে। তাহলে যদি বলে স্বাধীনতার মুক্তিযুদ্ধের প্রথম শহীদকে, ভাই এগুলো কিন্তু আসবে, কারণ হচ্ছে এগুলার থেকে প্রশ্ন এখন বেশি সেট হবে। এই কয়েক বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলো, এখানে মুক্তিযোদ্ধার বিষয়ে যা কিছু হোক না কেন, এই শেখ মুজিবুর রহমানের প্রশ্ন করতে করতেই যারা প্রশ্নকর্তা তারা অন্য প্রশ্নের হাতই দিতে পারেনি, কারণ দিলেই তখন ওই কি হয়, চেতনাবাজ, দেশকে ভালোবাসলো না। 7 জন বীরশ্রেষ্ঠ, আর কি বলবো, অনলাইনে যেহেতু ক্লাস নিচ্ছি, 7 জন বীরশ্রেষ্ঠ ওই শেখ মুজিবুর রহমান, 30 লক্ষ শহীদ শেখ মুজিবুর রহমান, যা করছে প্রথম জাতীয় সঙ্গীতও গায় শেখ মুজিবুর রহমান, দুনিয়ার যা আছে সবই শেখ মুজিবুর রহমান। কারণ লাস্টে এমন সবাই শিখানো শুরু করলো কোচিন থেকে, যে এই যদি কোনো প্রশ্ন আসে অপশানে যদি শেখ মুজিবুর রহমান থাকে, কি প্রশ্ন আসলে দেখার দরকার নাই, ওই শেখ মুজিবুর রহমান অ্যান্সার মারে চলে আসবি সবাই। কারণ শেখ মুজিবুর রহমান থাকবে, ওই অপশানে যদি ওর অ্যান্সারটা না হয় অন্য কারো অ্যান্সার থাকে, যে চাকরি করছে তার চাকরি থাকবে না। যুগটা ছিল এরকম। এখন শেখ মুজিবুরের কোনো প্রশ্ন থাকবে না, আর প্রশ্ন পড়ার দরকারই নেই। তাহলে এখন যেহেতু ওর প্রশ্ন বাদ হয়ে গেছে, এই যে গুরুত্বহীন হয়ে পড়ে আছে যেগুলা অগুরুত্ব প্রশ্ন, এগুলা এখন পরীক্ষা বেশি আসবে। তাহলে জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় 2 মার্চ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায়। সেই সময় ডাকসু, যেমন রাকসু হয় ডাকসু হয়, বুঝে গেছে? ওই যে ডাকসুর ভিপি নুরুল হক নুরু কয়েকদিন আগে নির্বাচিত হলো না, সেই সময় ডাকসু ছিল, ডাকসুর ভিপি ছিল সেই সময় আব্দুর রব, আসম আব্দুর রব। এ হচ্ছে 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে বটতলায় প্রথম পতাকা উত্তোলন করে। এই জন্যে 2 মার্চকে জাতীয় পতাকা দিবস বলা হয়। সেই পতাকা কিন্তু এরকম ছিল না, সেই পতাকা ছিল এরকম সবুজের মধ্যে লাল বৃত্ত, লাল বৃত্তের মধ্যে সবুজ, বাংলাদেশের আবার মানচিত্র। বুঝা গেল কেমন মানচিত্র ছিল? পতাকা সবুজ পতাকা, তার মধ্যে লাল বৃত্ত, লাল বৃত্তের মধ্যে আবার বাংলাদেশের মানচিত্র ছিল। বুঝা গেছে? পরে মানচিত্র চেঞ্জ করা হয়। তো স্বাধীনতার ইশতেহার, ওই পতাকা উত্তোলন করা হয় 2 মার্চ, তার একদিন পরে 3 মার্চ পল্টন ময়দানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক স্বাধীনতার ইশতেহার ঘোষণা পাঠ করা হয়। এই ইশতেহারেই শেখ মুজিবুর রহমানকে জাতীয় জনক হিসাবে স্বীকৃতি দেয়। বুঝা গেল? যদি এখন আর নাই জাতির জনক, আওয়ামী লীগ যতদিন আছে জাতির জনক ততদিন নেই, এও নাই। কয়েকদিন আগে তো দেখলা সব মুক্তি টুক্তি ভাঙ্গে সব ঝুলে রাখছে, কি একটা অপমান অপদস্থ। এমনি ভালো ছিল, বেশি করতে যা বেশি হয়ে গেছে। 7 মার্চের ভাষণ, এগুলা অত আসার সম্ভাবনা নাই। 7 মার্চের ভাষণ এখন বলি ঐতিহাসিক ভাষণ দেওয়া হয়েছিল, এটা নিজের ভাষণ না, একজন লেখা দিয়েছিল, ওই লোকটার নাম ভুলে গেলাম, ওনার
শ্রদ্ধা সহকারে বলা উচিত। ওনার নাম কি ছিল জানি না, এখন মনে আসতেছে না। ওনার লেখা দেওয়া ভাষণ, সেই সময় রাজনৈতিক নেতা ছিল বড়, কি জানি, ওই শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে এই যে 3:20 ঘটিকায় সে ওই জনসম্মুখে দাঁড়ায় হচ্ছে প্রায় 19 মিনিটের একটা ভাষণ দিছিল। এখন ওনার এগুলা কিছুর আসার সম্ভাবনাই বেশি। তারপরে একটু পড়বা, ওনে বলে জানো তো 7 মার্চে কি হয়, আমি আর ডিটেলস বললাম না। তবে 7 মার্চের ভাষণের বিষয়বস্তু ছিল কিন্তু 4টা। কি ছিল, সেই সময় কিন্তু পাকিস্তান সেনাবাহিনী মোতায়েন করা ছিল সব জায়গায় নিরাপত্তার জন্য। ওদের হাতেই মূলত ক্ষমতা ছিল, যে কোনো লোককে পূর্ব পাকিস্তানের এসে অত্যাচার করতো খালি, যারা স্বাধীনতাকামী। জঙ্গি উপাধি দেওয়া হতো। কেমন জঙ্গি উপাধি দেওয়া হতো, যে এরা পাকিস্তানকে আলাদা করতে চায়, দেশদ্রোহী হিসাবে চিহ্নিত করা হতো। তো এই বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের বিষয় ছিল 4টি। সেই সময় সামরিক আইন চলতেছিল। সামরিক আইন চললে কি হয় জানো তো, মৌলিক অধিকার স্থগিত হয়ে যায়। মৌলিক অধিকার তুমি পাবো না, তখন স্থগিত রাখা হয়। চলাফেরাতে আইন দ্বারা নিষিদ্ধ করা হয়, সব সময় বিভিন্ন কার্যকলাপ নিষিদ্ধ করা হয়, সভা সমাবেশ মিটিং, বুঝা গেছে। এই চলমান সাময়িক আইন প্রত্যাহার করার কথা ছিল। আর এই কি কথা বলতেছে গো, বন্ধ করো, যার ওখান থেকে কথা হচ্ছে বন্ধ করে দাও ভাই। যদি কথার প্রয়োজন হয় ওটা খালি চালু করবা, এই বন্ধ করে দাও। যেখান থেকে কথা আসতেছে তোমাদের ভাই ইয়াটা বন্ধ করে দাও, মাইক্রোফোনটা অপশন বন্ধ করে দাও, বুঝতে পারছো? এই ইকবাল, বন্ধ করো ভাই, ঠিক আছে? এখন যে কথা বলবা 2-1 জন চালু রাখো, খালি জানার জন্য। মুজাফফর আছে, থাক, তখন কথা বলবা, সমস্যা নাই। প্রবলেম হলেই চালু করে কথা বলবা, এটা অ্যাক্সেস দেওয়া থাকলো। সামরিক আইন প্রত্যাহার করতে বলা হয়, কারণ সামরিক শাসন চলতেছিল, আর সেনাবাহিনী সব জায়গায় টহল দিচ্ছিল, আর সাধারণ মানুষের উপর অত্যাচার করতেছিল। এই জন্যে সৈন্যকে ব্যারাক মানে বুঝতো সেনানিবাসে ফিরিয়ে নেওয়া যাওয়ার কথা বলা হয়। গণহত্যার যে হয়েছিল ওটা তদন্ত করতে বলা হয়, এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর। ওই যে ৭০ সালে আওয়ামী লীগ কিন্তু তুমুল জনপ্রিয়তা ছিল, তুমুল জনপ্রিয় দল সারা বাংলাদেশ, শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। সবাই স্বাধীনতার স্বপ্ন দেখতেছিল যে এদের মাধ্যমেই আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা আসবে, আমরা মুক্ত হব। যদিও পরবর্তীতে হয়ে গেছে উল্টায়, স্বাধীনতার পরে মানুষের আশা আকাঙ্ক্ষার কিছুই প্রতিফলন ঘটেনি। এখন এই নির্বাচন দেখো, প্রতিনিধিদের কাছে, মানে সেই সময় যারা জয়লাভ করেছিল 1970 সালে, তাদের কাছে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয় আর কি। তো এখন এই বক্তৃতায় দেখো সর্বপ্রথম বাংলাদেশ শব্দ ব্যবহার করা হয়, এগুলো একটু দিয়ে নেবা। সেই সময় 35টি বিধি জারি করা হয় ওই সময়, বুঝে গেছে? এর উপর তো ওই যে ফখরুল আরেফিন মনে করো নির্মাণ করে, চলচ্চিত্র নির্মাণ করে 7 মার্চের ভাষণের উপর, দা পিস, বুঝে গেছে? কেউ আবার 1 টাকায় মুভি করে, বুঝে গেছে? কেউ আবার কায়দা ফেলে দেয় দেখে, কি পিরিত। এখন দেখো দেশের চিত্র কি বলো, ওদের নাম লওয়ার কেউ আছে? নাই, ওরা সব ছিল তেলবাজ। কারণ আমাদের কাজ হবে কি, যে শাসকই হোক, যে ভালো করবে আমরা ভালো বলবো, খারাপ করলে খারাপ বলবো, সে যেই শাসকই হোক, যাকেই আমরা সাপোর্ট করি না কেন। দেশের জন্য যে ভালো করবে সে ভালো, যে খারাপ করবে সে খারাপ। এখন এরপরেও যদি কেউ সরকার এসে খারাপ করে, তাকেও আমরা খারাপ বলবো, ভালো করলে তাকে বলবো ভালো। এখন দেখো এখান থেকে তোমরা পড়ে নেবে পতাকা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার তোমাদের আসতে পারে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কত সালে, আর কে উত্তোলন করে, বুঝা গেছে? এই লোকে কয়েকদিন আগে হাসিনাকে দামই দেয়নি, কোনো অনুষ্ঠানে দাওয়াত দেয় না, কিছু করে না, এই আসম আব্দুর রবকে, বুঝে গেছে? এরা মনে করো অবহেলিত হয়ে থেকে গেল সমাজের, অনেক দলের মতের সাথে মিল নাই, তাই এই অবস্থা। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করে কত সালে বলো? 2 মার্চ 1971। কে উত্তোলন করেছিল সেই সময়? ডাকসু ভিপি আসম আব্দুর রব। আর দেখো বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার কবে পাঠ করা হয়? 3 মার্চ, একদিন পরে কিন্তু পল্টন ময়দানে। এগুলো একটু দেখবা, এগুলো ইম্পর্টেন্ট, যেগুলাতে হাত দিচ্ছি। এই জাতির জনক কবে ঘোষণা করা হলেও 100% আসবে না, দরকারই নাই, ঠিক আছে? তো অপারেশন সার্চলাইট, এটা একটু ঝাপসা ভাই, তোমরা বুঝতে পারবে না, আমার খালি কথা শোনো, কারণ এই পিডিএফটা ছবি ওঠানোর সময় ভালো ছবি আসেনি। পাকিস্তানেরা কি করলো?
সেনা মোতায়েন করলো, সামরিক শাসন জারি করলো। এদের হাতে তো ক্ষমতা দিলই না, কারণ আওয়ামী লীগের ওটা প্রাপ্য ছিল। ও কিন্তু লিগ্যাল ভোটে নির্বাচিত 1970 সালে, এবং তুমুল জনপ্রিয় ছিল আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের হাত ধরেই কিন্তু দেশের স্বাধীনতা আসছে, এরা অস্বীকার করার কিছু নাই। এবং যুদ্ধ করেছে কিন্তু আপামর জনতা, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, যারা যেখান থেকে পারছে সবাই, সবার ক্রেডিট আছে। কিন্তু এমনভাবে সিস্টেম করা হয় যে ওই কোনো কোনো দল দাবি করে আমরা করেছি, অন্য দলের অবদান নাই, আর এক দল আসে বলে আমাদের অবদান আছে, তার অবদান নাই। মানে যাই যখন যাই, কারো স্বামীর অবদান, কারো বাপের অবদান, যাই আসবে তারই অবদান। আসলে সম্মিলিত সবাই কিন্তু এই মুক্তিযোদ্ধা করছে, কারো অবদানই কম নাই। একটা কৃষকের অবদান যেরকম কম না, একটা শ্রমিকের অবদানও কিন্তু কম নয়, একটা ছাত্রের অবদান কম নাই। কারণ যারাই অস্ত্র হাতে যুদ্ধ করেছে, কেউ করতে পারছে, কেউ আর্থিকভাবে সাপোর্ট করেছে। এই তো যুদ্ধের আগে তো একটা পটভূমি লাগে। হয়তো শাসন ক্ষমতা আওয়ামী লীগের হাতে দিলই না, বরং সে 25শে মার্চ কী করলো, বৈঠকের নামে পশ্চিম পাকিস্তান থেকে আরও সৈন্য, সামন্ত, অস্ত্র, গোলাবারুদ নিয়ে সে দেশে হাজির হয়েছে। তারা নিয়ে আসে 25শে মার্চ যে অপারেশন সার্চলাইট শুরু করে। এই শুরু করার পরে অসংখ্য মানুষকে, নিরীহ মানুষকে, যাকে পাইছে তাকে মেরে ফেলেছে। এরকম বুদ্ধিজীবী থেকে শুরু করে ছাত্র, এবং বিভিন্ন জায়গায় তারা ধর্ষণ করেছে, গণধর্ষণ, এরকম বড় বড় অত্যাচার চালাইছে, বুঝে গেছে। নীল নকশা করে দেখো, এই 25শে মার্চের আগে কিন্তু নীল নকশা হয়। 18 মার্চ টিক্কা খান আর রাও ফরমান আলী অপারেশন সার্চলাইটের নীল নকশা তৈরি করে। এরা সেই সময় পাকিস্তান সেনাবাহিনীর বড় বড় অফিসার ছিল। 19শে মার্চ কি করে, পূর্ব পাকিস্তানের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাঙালিদের নিরস্ত্র করেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে আমি বলি, আর্মির মধ্যে রেজিমেন্ট থাকে। ওই পাকিস্তান আর্মিতে বাঙালিরা যারা সৈনিক হিসাবে কর্মরত ছিল, বাঙালি সৈনিক অফিসার, এর একটা রেজিমেন্ট ছিল। এরা হচ্ছে বাংলাদেশের থেকে যারা যেত বাঙালি রেজিমেন্ট। কি করেছে শয়তান কত বড় দেখো, যারা বাংলাদেশের এই সৈন্য ছিল তাদেরকে নিরস্ত্রকরণ করেছে, অস্ত্র কাড়ে নাই, তোমাদের অস্ত্র কাড়ে না হলো। এই যে অস্ত্র যখন কাড়ে নিচ্ছিল, সর্বপ্রথম সংঘর্ষ বাদে গাজীপুরে, জয়দেবপুরে। কি সংঘর্ষ বাদে, তখন ওরা তো ভাবেই নাই কি রে আমাদের থেকে, আমরা তো এখনও সেনাবাহিনীর চাকরিতে আছে, আমাদের থেকে অস্ত্র কাড়ে নেবে কেন, তাহলে অবশ্যই কুমতলব আছে। গাজীপুরে প্রথম সংঘর্ষ বাদে পাকিস্তান, এই সংঘর্ষবাদে ভালোইভাবে তারা প্রতিরোধ করেছিল পাকিস্তানের সেনাবাহিনীকে। বাঙালিরা কিন্তু যতই যা হোক এই বন্দুকযুদ্ধে কিন্তু অনেক সাহসী ভূমিকা রাখছে। পাকিস্তান থাকা অবস্থায় ভারতের সাথে পাকিস্তানের যতগুলো যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের অন্যতম জয়লাভ করার পিছনে ছিল বাঙালি রেজিমেন্ট। এই বাঙালি রেজিমেন্ট এই জন্য পাকিস্তানের সেনাবাহিনী দেখতে পারতো না, ভিতরে ভিতরে হিংসা করত, এবং এই ভারত তো এদেরকে দেখতেই পারতো না, কারণ খালি হেরে যেত। তাই সিদ্ধান্ত নিয়েছিল কি করে পাকিস্তানকে আলাদা করা যায়। এদিকে আমাদের স্বার্থ জড়িত, পশ্চিম পাকিস্তান আমাদের এই একদিকে যেমন করতেছে, বৈষম্য করতেছে, আমরা ক্ষুব্ধ। ভারতও এই সুযোগটা নিয়ে নিছে আমাদের সহযোগিতা করার জন্য, কিন্তু আমাদের সহযোগিতা যেমন, ওদের পিছনে উদ্দেশ্য ছিল অন্য। এই বাঙালি রেজিমেন্টকে যদি আলাদা করা যায়, তাহলে পাকিস্তানের সাথে যে কোনো যুদ্ধ জিতবে। কার্গিল যুদ্ধ থেকে যতগুলো যুদ্ধ হয়েছে, এই বাঙালি রেজিমেন্ট এরা বীরের পরিচয় দেখা গেছে। পাকিস্তান সেনাবাহিনী আন্দাজি দাঁড়ায় আছে, আর কাজই করতে পারেনি, ভালো সাহস নাই। এই জন্যে এরা কি করছে, ওরা ভালো করে জানে যে এই যুদ্ধ হলে আমরা জিততে পারবো না, বাঙালি রেজিমেন্টকে নিরস্ত্রকরণ করি। এই জন্য প্রথমে আক্রমণ চালাচ্ছে গাজীপুরে, জয়দেবপুরে, বুঝেছে। জয়দেবপুরে এখনো তোমার ওই সেনানিবাস আছে, কিন্তু ওই সেনানিবাসের নাম হচ্ছে সেনানিবাস বলেই গেলাম, কালিয়াকর সেনানিবাস। কিন্তু ওই সেনানিবাসের রাজেন্দ্রপুর মনে হয় বলা হয়, মেবি, বোঝা গেছে। হ্যাঁ, ওই রাজেন্দ্রপুর সেনানিবাস এখন নাম হয়েছে ওখানে আর কি। তো 25শে মার্চ রাতে দেখো গণহত্যা চালায়, এটা তো জানো তো। পোড়ামাটির নীতি কি, পোড়ামাটির নীতি হচ্ছে সেই নীতি, ধরো আমার জমি, একটা জমি দখল করব, ওই জমিতে কে আছে দেখার দরকার নাই, কি ফসল আছে দেখার দরকার নাই, কে কোন মানুষ আছে দেখার দরকার নাই, দরকার হয় সব পুড়ে, সব ধ্বংস করে, কিছু না থাকলেও আমার চলবে, খালি জমিটা আমার চাই। তেমনি পশ্চিম পাকিস্তান বলেছে পূর্ব পাকিস্তানে কিছু দরকার নাই, মানুষ বাঁচলো কি বাঁচলো না, কে মারা গেল, কে থাকলো, কোন সম্পদ ধ্বংস হলো দরকার নাই, খালি পূর্ব পাকিস্তানের জমি আমাদের থাকলেই হবে, আমাদের ওই থাকলেই হবে, ভূমি আমাদের থাকলেই হবে, কে বাঁচলো না বাঁচলো এইভাবে। তাদের টেন্ডেন্সি কত খারাপ ছিল দেখতে পাচ্ছ। এবং এটা যাতে বহির্বিশ্বে প্রকাশ হতে না পারে, ওই জন্যে বিশ্বের যেগুলো বড় বড় গণমাধ্যম ছিল, মিডিয়া ছিল,
তারা হচ্ছে আলটিমেটাম দেয় যে তোমাদের এখন নিরাপত্তা আমরা দিতে পারবো না, নিরাপত্তা নাই, তাই নিজ দেশে সবাই ফিরে যাও। কোনো কিছু হলে পাকিস্তান সরকারের জন্য দায়ী নিতে বাধ্য না, মানে ওরাই মেরে ফেলে দিবে আর কি, মেরে ফেলে দিবে। যে এই জন্য বিদেশি সবাই তো ভয়ে চলে গিয়ে জীবনের ঝুঁকি না কেউ ছিল না, তারপরে কয়েকজন ছিল জীবনের ঝুঁকি নিয়ে। ডেইলি টেলিগ্রাফের সাংবাদিক সাইমন ডিং জীবনের ঝুঁকি নিয়েছিল, কারণ পাকিস্তানারা দেখতে পেলেই মেরে ফেলতো, মেরে ফেলে বলতো ওই বাঙালিরাই মারছে, এরকম কিছু নিয়ে প্রথম রিপোর্ট প্রকাশ করে যে হ্যাঁ কেউ জানতোই না বিশ্বের যে কী ঘটতেছে এখানে, কারণ সেই সময় তো ওভাবে মিডিয়া ছিল না, সেই সময় অত এখনকার মতন ফেসবুক বা আদার্স কিছু ছিল না। সর্বপ্রথমে সাইমন ডিং জীবনের ঝুঁকি নেওয়া হচ্ছে, বহির্বিশ্বে দেখায় যে হ্যাঁ পাকিস্তানে, এই পূর্ব পাকিস্তানের নিরীহ মানুষের উপর, যাদের কোনো অস্ত্র নাই, সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদেরকে অন্দাজি যাকে পাচ্ছে তাকে মেরে ফেলে দিচ্ছে। এটাই হচ্ছে সেই গণহত্যা, বর্বর গণহত্যা চালাচ্ছে এই পাকিস্তান হানাদার বাহিনীরা সেই সময়। এই জন্যে পাকিস্তানের মানুষ কিন্তু এর জন্য দোষী নয়, এর মূল দোষী হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। এই পাকিস্তান সেনাবাহিনী এমন একটা কলঙ্ক পাকিস্তানের, এদের দ্বারা ওর দেশের নিজের জনগণ এখনও নির্যাতিত হচ্ছে, স্বাধীনতা নাই। এরা ছিল আমাদের এই কলঙ্ক। তো অপারেশন সার্চলাইট কে নকশা তৈরি করে এগুলা জানো? টিক্কা খান আর হচ্ছে কি বললাম বলো তো, কে কে পরিকল্পনা ছিল? রাও ফরমান আলী, এই দুইজন। এই টিক্কা খান একটু বড় অফিসার ছিল, আর রাও ফরমান আলী তার আন্ডারে চাকরি করতো। রাও ফরমান আলী ছিল মেবি মেজর, আর এই টিক্কা খান ছিল মেজর জেনারেল। বুঝে গেছে? তাহলে মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংগঠিত হয়? এই রাও ফরমান আলী আর টিক্কা খানের আমি বলি, মেজরের পরে হয় হচ্ছে মেজর, মেজরের পর হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল, তারপর ব্রিগেডিয়ার জেনারেল, তারপর মেজর জেনারেল, মানে ওই 4 র্যাঙ্ক বড়। এই যে টিক্কা খান, ওর আন্ডারে ছিল হচ্ছে পূর্ব পাকিস্তান, আর এই ঢাকার দায়িত্বে ছিল রাও ফরমান আলী। তো মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র, এই সশস্ত্র মানে হচ্ছে পাকিস্তানিরাও গুলি করেছে, ওরাও বন্দুক নিয়ে ঝাঁপায় পড়েছে, দুইজনের হাতে অস্ত্র আছে, এই জন্য সশস্ত্র প্রতিরোধ বলা হয়। সশস্ত্র প্রতিরোধ কি বুঝিস? দুই পক্ষের হাতে অস্ত্র আছে, বুঝা গেল? সশস্ত্র প্রতিরোধ, আর সশস্ত্র প্রতিরোধ যদি না হয়তো নিরস্ত্র হতো, এক দলের হাতে মনে করো বন্দুক গোলা বারুদ আছে, আর এক দলের মধ্যে খালি হাতে, নিরস্ত্র মনে করো নিরীহ মানুষের উপর হত্যা করা। কিন্তু এই প্রথম প্রতিরোধ ছিল সশস্ত্র প্রতিরোধ। কেন দুইজনের হাতে অস্ত্র ছিল? একদিকে ছিল পাকিস্তান সেনাবাহিনী, আর একদিকে ছিল পাকিস্তান সেনাবাহিনী, কিন্তু এরা বাঙালি পাকিস্তানি সেনাবাহিনী, বাঙালি রেজিমেন্ট। এটা হয় গাজীপুরে। এই জন্য গাজীপুরে রাজেন্দ্রপুর সেনানিবাসে প্রথম মুক্তিযুদ্ধের ভাস্কর্য স্থাপন করা হয়। সেই ভাস্কর্যকে বলতে পারবে সেই ভাস্কর্যের নাম কি? বলো। মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গি। চৌরঙ্গি পড়েনি এরকম? হ্যাঁ, 1973 সালে এটাই হচ্ছে এই সেনানিবাসে অবস্থিত, যেহেতু মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ ওখান থেকে হয়েছিল। যাওয়ার সময় সবই বলে যাব, এগুলো একটু পড়ে নিবা। তাহলে হচ্ছে অপারেশন সার্চলাইট কোন দেশের জনগণের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল? বাংলাদেশ। আর পোড়ামাটির নীতি কোন বাহিনী ছিল বলো? পাকিস্তান বাহিনী। পোড়ামাটির নীতি কি বললাম, বুঝিস তো? যাই কিছু হোক না কেন, সব কিছু ধ্বংস হয়ে গেলে যাতে মাটির দখলটা আমাদের থাকে, এটা হচ্ছে পোড়ামাটি। এই জন্য পূর্ববঙ্গের সব মানুষও যদি মারা যায়, যাতে ওই ভূমিটা আমাদের থাকে, এভাবেই ঝাঁপিয়ে পড়ছিল। তো কোন বিদেশি সাংবাদিক 1971 সালে পূর্ব পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করে? জানো তো এটা? কি বলে বললাম? সাইমন ডিং। এই জন্য পরে একে পুরস্কৃত করা হয় বিদেশ থেকে, বুঝাইছে? বাংলাদেশ থেকে আর কি। যাই হোক, এই যে এখানে কিছু ছাড়া পড়ছে, এটা বোঝা যাচ্ছে না যেহেতু প্রসেস ভালো কাজ করতে পারছিল না। এখন আমি এমনি বলি, 1971 সালে 25শে মার্চ যেদিন গণহত্যা চালায় রাতে, সেদিন ছিল কিন্তু বৃহস্পতিবার। আর একটা ইন্টারেস্টিং জিনিস কি জানো? 21শে ফেব্রুয়ারি ছিল কিন্তু বৃহস্পতিবার, 8 ফাল্গুন। 25শে মার্চ ছিল বৃহস্পতিবার। বুঝলাম? বুঝাতে পারছি কি ছিল? রাহুল আসো, কথা বলো। তাহলে 21শে ফেব্রুয়ারি কি দিন ছিল বলো তো? কি বার ছিল বলো? বৃহস্পতিবার। এটা বাংলা কত সাল ছিল? 8 ফাল্গুন। বুঝা গেছে? আচ্ছা,
এই স্বাধীন বাংলাদেশের সংবিধান ঘোষণা করা হয় কত তারিখে? একটু এটা দেখে নেবে। 26শে মার্চ 1971। সাংবিধানিক, এই যে দেখো, স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক ঘোষণা করা হয় এই দিনই ঘোষণা করা হয়। 25শে মার্চের পরের দিনে ঘোষণা করা হয়। প্রথমে কি করে শেখ মুজিবুর রহমান, ওই যে 25শে মার্চের রাত পরে, মনে করো ওই যে 12টার পরে, তো পরের দিন হয়ে যায়, 2টার দিকে মনে হয় মেবি, কয়টার দিকে ভাষণ দেওয়ার পরে এই ভাষণটা পাঠায় দেয় তৎকালীন আওয়ামী লীগের নেতা চট্টগ্রামের আব্দুল হান্নানের কাছে। তারপরে জিয়াউর রহমান ওই কথা হচ্ছে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে পরের দিনে প্রচার করে। তাহলে 26শে মার্চ, এখন যেহেতু জিয়াউর রহমান বিএমপি বা আদার দল ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, একটু ভাই ওটা পড়ো। এই কালুরঘাট থেকে কি এই মানে এখনকার বই তো এগুলা দেওয়া নাই, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, দিলে বই লিখতে দিবে না, তো বই বাতিল করে দেবে, তাই লিখতে পারেনি। জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে রেডিও যোগে সারা বাংলাদেশে প্রচার করে, আমি মেজর জিয়াউর রহমান এখন স্বাধীনতা ও প্রকাশ করে। হ্যাঁ হ্যাঁ, 27শে মার্চ এবং হচ্ছে ওই চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আর কি। তাহলে 26শে মার্চ 1971 স্বাধীনতা ঘোষণা জারি করে হচ্ছে ওয়্যারলেসের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দেয়। কাকে বলতো? চট্টগ্রামের আওয়ামী লীগের নেতা আব্দুল হান্নানের কাছে। তারপরে জিয়াউর রহমান দেয়, এরকম আর কি ছিল। যে বাংলাদেশের স্বাধীনতা কবে, এগুলো পারবা। এই যে বাংলাদেশের জাতীয় দিবস কবে, এরা অনেকে ভুল করে ভাই। জাতীয় দিবস হচ্ছে 26শে মার্চ, এটা স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস আর বিজয় দিবসকে আমি বলি, শোনো, যেই দিন কোনো দেশের ঘোষণা করা হয় যে আজ থেকে এই দেশ স্বাধীন, তাকে বলা হয় স্বাধীনতা দিবস বা ন্যাশনাল ডে, জাতীয় দিবস। তারপরে যুদ্ধ করার পরে, যুদ্ধে মনে করো 10 বছর লাগুক, 11 বছর লাগুক, 9 মাস লাগুক, বাংলাদেশের কম সময় লাগছে 9 মাস। এত কম সময়ে কেউ স্বাধীনতা অর্জন করতে পারেনি। অন্যান্য দেশ 10 বছর, 15 বছর, 20 বছর যুদ্ধ করেও স্বাধীনতা অনেক অর্জন করতে পারেনি। যেই দিন দেশ স্বাধীন হয়ে যাবে, তুমি বিজয় অর্জন করবা যে হ্যাঁ আমরা জিতে গেছি, বিজয় হয়েছে, সেটা হচ্ছে বিজয় দিবস। এই জন্য 16 ডিসেম্বর ওটা হচ্ছে বিজয় দিবস, স্বাধীনতা না কিন্তু। 26শে মার্চ হচ্ছে কি স্বাধীনতা দিবস, বুঝা গেল? 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস, মনে থাকে জানো, এই জাতীয় দিবস। এখন পরীক্ষায় যখন আসবে যে এরা হচ্ছে বিজয় দিবসও নয়, স্বাধীনতা দিবসও নয়, আসছে জাতীয় দিবস, অনেকে কনফিউজ হয়ে যাবে। এখন দেখে মনে হচ্ছে যে পারবো। জাতীয় দিবস মানে ওই স্বাধীনতা দিবস, মনে থাকে জানো, 26শে মার্চ। এবার আসি মুজিবনগর সরকার। এই মুজিবনগর সরকার কেন গঠন করা হয় তার আগে একটু বলি। ভারতে যখন এই আওয়ামী লীগের যারা নির্বাচিত হয়েছিল পূর্ব পাকিস্তানে, এরা প্রাণ ভয়ে সব পালায় যায় ভারতে, যুদ্ধ করেনি। যুদ্ধ করেছে বাংলাদেশের কৃষক, শ্রমিক, জনতা, সাধারণ মানুষ, অথচ এর কোনো মূল্যায়নই নাই। খালি ইতিহাস পড়লে দেখবা সবই এরা, মানে কেউ কিছুই করেনি। মুক্তিযুদ্ধও করেছে এরা, মাঠে ঘাটেও করেছে এরা, মানে সব জায়গায় এরা, মাঠে ঘাটে, অন্দরে বন্দরে, মানে সাধারণ মানুষের কোনো মূল্যায়নই নাই। এ হচ্ছে বিষয়। এদেশে কেউ কাউকে মূল্যায়ন করে না, সবাই নিজেই শাস্তে চাই। ঠিক আছে, এখন দেখো 10 এপ্রিল, কত এপ্রিল? 10 এপ্রিল তখন বলল ইন্দিরা গান্ধীজি, তোমরা হচ্ছে একটা সরকার গঠন করো। সরকার গঠন করা ছাড়া ভারতের সহযোগিতা করা সম্ভব না। যখনই সরকার গঠন করবা তখন আমরা, হ্যাঁ, ও এখন দেখো ভাই, এই 10 এপ্রিল এই জন্যে বাংলাদেশ সরকার, ওই যে যারা ভারতে চলে গেছিল এখানকার, 1970 সালে নির্বাচন হয়েছিল না? কত সালে? 1970 সালে। তো 1970 সালে যারা নির্বাচিত হয়েছিল, ওরা যারা ভারত সে সময় চলে গেছিল আর কি, তাদের দ্বারা একটা সরকার গঠিত হয়। এটাই হচ্ছে বাংলাদেশ সরকার। কোথায় গঠিত হয়, কবে? 10 এপ্রিল। কিন্তু ভাই একটু ভালো করে মনে রাখবে, এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। একে বলা হয় মুজিবনগর সরকার, বিদেশি সরকার বা প্রবাসী সরকার, তিনটা নামেই রাখা হয়। তাহলে কত সালে? অস্থায়ী সরকার, 10 এপ্রিল। কিন্তু শপথ গ্রহণ হয় তার 7 দিন পরে।
শপথ গ্রহণ হয় কয়দিন পরে? তার 7 দিন পরে, 17 এপ্রিল। এখন যেটা তোমরা ওই যে ইয়া বলো আর কি, ওই যে কুষ্টিয়া মেহেরপুর যারা ঘুরতে যাও, মুজিবনগর যে জায়গার নাম হয়েছে, ওটার নাম আগে কিন্তু মুজিবনগর ছিল না, ওটা ছিল বৈদ্যনাথ তলা, ভবের পাড়া গ্রামের বৈদ্যনাথ তলা। কি ছিল বলো তো ভাই? ভবের পাড়া গ্রামে বৈদ্যনাথ। পরে ওই যে যেমন এখন সবকিছু নাম চেঞ্জ করা হচ্ছে না, বাংলাদেশে কয়েকদিন আগে শুনলাম 200 না 300 প্রতিষ্ঠানের নামই খালি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বুঝা গেছে? এতে এরকম আর কি, ওটা ইয়া হয়ে গেছে আর কি, মুজিবনগর হয়ে গেছে। যে শপথ অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে আব্দুল মান্নান, এই জায়গায় ছেলেপেলের ভুল হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করে, এখন যেমন অ্যাঙ্কারিং করা হয় না, ওইরকম পরিচালনা মনে করার মূল দায়িত্বে ছিল পরিচালনা আব্দুল মান্নান। কিন্তু ভাই আরেকটা আমি জিনিসটা বলি, স্বাধীনতার ঘোষণার, এদিকে দেখো একটু ভালো করে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার আদেশ পাঠ করে কিন্তু অধ্যাপক ইউসুফ। এই দুইটা কিন্তু ঝামেলা বাঁধা যায় পরীক্ষায়, তোমাদের যায় ভুল হয় প্রায়। এই জন্য আমি বারবার দাগ দিচ্ছি, আবার আমি বলতেছি ভাই, শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করে আব্দুল মান্নান, কিন্তু ভাই এদিকে দেখো বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার আদেশ পাঠ করে কিন্তু অধ্যাপক ইউসুফ আলী। তাহলে কে পাঠ করে? অধ্যাপক ইউসুফ আলী। তাহলে কত হয় তোমরা একটু মুখে মুখ মেলাবা। মুজিবনগর সরকার কিন্তু গঠিত হয় 10 এপ্রিল, কিন্তু শপথ গ্রহণ হয় তার 7 দিন পরে, 17 এপ্রিল। বুঝা গেছে? একটু একটু মনে রাখবো এটা। এই সরকারের দেখো কে কে ছিল: সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী, এইচ এম কামরুজ্জামান, খন্দকার মোস্তাক। এখানে কয়জন হলো? 5 জন। আর অনুপস্থিত ছিল এই যে শেখ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধার সময় ছিলই না, ও জেলেই ছিল। মুক্তিযোদ্ধার কোনো ভাষণ দেয় শেষ দিতে ছিল, ঠিক আছে, কিন্তু মুক্তিযোদ্ধার সময়, মুক্তিযুদ্ধ তো শুরু হয় তার আগে তো অ্যারেস্ট, পালায়া যেতে পারতো, পালায়া যায় অন্য কোথাও জায়গা থেকে, ও যে ডিরেকশন দিত যে পালায়া যায় অন্য কোনো জায়গায় গুপ্তাহানা বা ভারতে যায় বা অন্য জায়গায় যায়, দেখতেছে 9 মাসের জায়গায় 2 মাসে স্বাধীন হয়ে যেত দেশ। অথচ পাকিস্তানের কাছে ধরা দেয়, জানতোই তো বাসায় থাকলে পাকিস্তানে ধরবেই, আরো আগে স্বাধীন হতে পারতো। পুরাটার সময় জেলে ছিল। এই জন্য প্রশ্ন আসে, এদিকে দেখো, মুজিবনগর সরকারের মন্ত্রী ছিল কয়জন, বা সরকারে কয়জন ছিল প্রতিনিধি? 6 জন হবে অ্যান্সার। এই 5 জন, বুঝতে পারছো? এই 5 জন এবং শেখ মুজিবুর রহমান একজন, এই মোট 6 জন। প্রবাসী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল 6 জন। কে কোনটার দায়িত্ব ছিল এগুলো এখন লেস ইম্পর্টেন্ট হয়ে গেছে, তারপরে পড়ে নেবা। মুজিবনগর সরকারের মোট 12টি মন্ত্রণালয় ছিল এবং এই 12টি মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল 6 জন। এই সে সময় কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, মানে এখন যেমন প্রধানমন্ত্রী কিন্তু সব ক্ষমতা প্রধানমন্ত্রীর, কিন্তু সেই সময় কিন্তু সব ক্ষমতা ছিল রাষ্ট্রপতির। সেই সময় রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, সেই সময় প্রধানমন্ত্রীর ক্ষমতায় ছিল কম, রাষ্ট্রপতির ক্ষমতায় ছিল বেশি। এই জন্যে শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়, কিন্তু সে তো অনুপস্থিত, সে তো জেলে। এই জন্যে তার অনুপস্থিতিতে, বুঝা গেছে, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি ঘোষণা করা হয় এবং অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে। যেহেতু যদি প্রশ্ন আসে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে, শেখ মুজিবুর রহমান, আসবে না যদি এখন, এর কারণ ইম্পর্টেন্ট বুঝতে হবে। তাজউদ্দিন আহমেদ ছিল, ম্যাক্সিমাম সবেরই ছিল তাজউদ্দিন আহমেদ। এ ছিল তথ্য প্রচার, প্রতিরক্ষা, টেলিযোগাযোগ, অর্থনৈতিক বিষয়, পরিকল্পনা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, শ্রম, সবই। এগুলা মনে রাখার দরকার না, এগুলা মনে থাকলে হবে। ক্যাপ্টেন মনসুর আলী ছিল অর্থ, বাণিজ্য, শিল্প। এগুলো একটু মনে করবা। এই খন্দকার মুস্তাক আসতে পারে বেশি, কেন? যখন শাসন ক্ষমতা শেখ মুজিবুর হাতে পায় 1971 সালে, সে অনেক মানুষের উপর নির্যাতন শুরু করে পাকিস্তানি কায়দায়। বাংলার মানুষ আবার ক্ষিপ্ত হয়ে যায়, গুঞ্জন উঠে বলা শুরু করে সবাই যে পাকিস্তানি তো ভালো ছিল, যাচ্ছে স্বাধীন করে কি হলো তাহলে। এই জন্যই খন্দকার মুস্তাক এ ছিল একটু জ্ঞানী লোক এবং দেশপ্রেমিক লোক।
এই জন্য এই চিন্তা ভাবনা করে যে দেশের মানুষে এত কষ্ট করে রক্ত দিয়ে স্বাধীনতা লাভ করলো, করে আসে এরা আবার এরকম শুরু করলো। এই জন্য এই পাকিস্তানি এই বাংলাদেশের সেনাবাহিনীর সৎ অফিসার এবং এই খন্দকার মুস্তাক মিলা 1975 সালে 15 আগস্ট সবাইকে হত্যা করে। যদিও হত্যার পক্ষে না আমরা, বা আমার কারো পক্ষেই থাকা উচিত না, কেউ দোষ করলে তার আইনের মাধ্যমে বিচার হবে, সেটা স্বাভাবিক। ছোট ছোট সবাইকে মেরে ফেলে দিছে, যাই হোক সেটা তাদের বিষয়। এই খন্দকার মুস্তাক মন্ত্রী ছিল পররাষ্ট্র আইন ও সংসদ বিষয়ক। এটা একটু ভালো করে পড়বা, এটা হট টপিক এবার। খন্দকার মুস্তাক, তাহলে বলো তো সবাই, খন্দকার মুস্তাক কি মন্ত্রী ছিল সে সময়? পররাষ্ট্র আইন ও সংসদ বিষয়ক। এটা ঠুটস্থ মুখস্থ করবা। আর এই সেম কামরুজ্জামান, এই যে লিটনের বাপ আর কি, পালাইছে ভারত। সৎ সাহস থাকলে তো পালাতো না, এত দুর্নীতি সব জায়গায় করে, ওই জন্য হয়তো বা পালাইছে। বুঝা গেছে? মানুষ কখন পালায়, কোনো তো ফল্ট থাকলেই পালায়। এর বাপ ভালো মানুষ ছিল, যাক জানা মতে সবাই কখনো আর দুর্নাম শুনিনি, প্রশংসা করত। স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ এবং পুনর্বাসন আর কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল কামরুজ্জামান, এই সেম কামরুজ্জামানের উপর। বুঝা গেছে? এটা একটু পর ইয়ে করবার। কূটনীতিক মিশন দেখো, এই কূটনীতিক মিশনে ভারতের দুই জায়গায় কূটনীতিক তোমার ইয়ে ছিল, একটা কলকাতায় ছিল একটা অফিস, আর একটা ছিল দিল্লি। কয় জায়গায় ছিল? একটা মিশন ছিল কলকাতায় ভারতের, আর একটা ছিল কোথায়? দিল্লিতে। তে এখন দেখো এই কূটনীতিক তো বিভিন্ন দেশে থাকে, সব দেশেই তো থাকে, কিন্তু আমরা প্রথমে দিল্লি আর কলকাতা উল্লেখ করলাম কেন? এখানে যে কূটনীতিক মিশন পরিচালনা করে কূটনীতিবিদ, তার সর্বপ্রথম আনুগত্য প্রকাশ করে দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার, সে সময় তো পাকিস্তান ছিল, দ্বিতীয় সচিব AK-M শাহাবুদ্দিন। কোথায় ছিল এরা বলতো? দিল্লিতে নিযুক্ত ছিল পাকিস্তান সরকারের পক্ষে। সে সময় তো বাংলাদেশ হয়নি, পাকিস্তান ছিল। তাহলে KM শাহাবুদ্দিন, আর এদের মনে থাকে। ভাই আজ হচ্ছে বৃষ্টির দিন, আজ বোরিং হওয়া যাবে না। দরকার হয় পড়ার মাঝে খিচুড়ি রান্না করো, আদার্স রান্না করে খাও, খাওয়া দাওয়া পড়ো, বুঝাইছে, খাইতে থাকো এবং পড়তে থাকো। বুঝাতে পারছি? যেহেতু কেউ কাউকে দেখা যাচ্ছে না, নিজের কাজ করো, আর দরকার হয় সাউন্ড বাড়িয়ে দাও, যে শুনতে থাকো। বুঝতে পারছো? রেকর্ড তো হচ্ছেই, সমস্যা নাই। এখন মনে করো কেউ চাল ভাজা ভাজো, আর আদার্স অন্য কিছু করো, সমস্যা নেই, খাতে থাকো, পড়তে থাকো। মানে এইগুলা দিন হচ্ছে বৃষ্টির দিন, মানে রোমান্টিক দিন। এই সময় অনেকের অনেক টেন্ডেন্সি থাকবে, যেমন কামরুলের মন পড়ে থাকবে সেই বিশ্ববিদ্যালয় চত্বরে, বুঝে গেছে, কোনো এক অজানা মনে করো কল্পনার জগতে, এরকম সবারই বৃষ্টির দিনে কিন্তু একটা রোমান্টিক দিন। এখন সবাই রোমান্টিক ভাবেই পড়ো, সমস্যা নাই, নিজের কাজ চালাও এবং শুনতে থাকো। তাহলে এখন আমরা পড়তেছিলাম ওই যে, তাহলে কূটনীতিক মিশন, সর্বপ্রথম কূটনীতিক মিশনে এই যে তোমার হচ্ছে আনুগত্য প্রকাশ করে, তাহলে দিল্লিতে নিযুক্ত দ্বিতীয় সচিব, পাকিস্তানের দ্বিতীয় সচিব KM শাহাবুদ্দিন এবং সহকারী প্রেস অ্যাটাশে আমজাদুল হক, এই দুইজন ছিল ভারতের যে দিল্লিতে আমাদের পাকিস্তানের কমিশনার ছিল বা হাই কমিশন ছিল, তারা এখানে নিযুক্ত ছিল। এখন যেটা পররাষ্ট্র সচিব বা আমরা পররাষ্ট্র দূত বলি, সেখানে সেরকম আর কি। তাহলে এখন দেখো, তাহলে বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টির লক্ষ্যে মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহরে বাংলাদেশের সরকারি মিশন স্থাপন করে। এখন প্রথম মিশন কোথায় স্থাপন করে? প্রশ্ন হবে, কলিকাতাতে প্রথম বাংলাদেশ মিশন স্থাপিত হয়। বুঝা গেছে? কলকাতায় দায়িত্বে ছিল হোসেন আলী, আর দিল্লিতে হুমায়ুন রশিদ। যুক্তরাজ্যে এবং বহির্বিশ্বে প্রতিনিধি ছিল বিচারপতি আবু সাইদ চৌধুরী, এটা মনে রাখবা। আর ওয়াশিংটনে ছিল MR সিদ্দিক। এটা একটু ভাই পড়বা, হ্যাঁ, কারণ এগুলো এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে প্রশ্ন তোমাদের কাছে। যেহেতু বঙ্গবন্ধুর থেকে প্রশ্ন হওয়ার চান্স কম, তাই আদার্স যেগুলো আছে সেগুলো হওয়ার চান্স বেশি। কারণ প্রশ্ন হচ্ছে বাংলাদেশি, দেখো এই হোসেন আলী বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করে বিদেশি মিশনে, আগে তো পাকিস্তানের পতাকা ছিল।
এই হোসেন আলী কোথায় নিযুক্ত ছিল বলতো? কলকাতায়, যে আমাদের ইয়া ছিল ওখানে। এই সর্বদলীয় উপদেষ্টা পরিষদ, এটা পড়বা। এই বিদেশি সরকারকে উপদেশ দেওয়ার জন্য, যে কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে, কি করলে স্বাধীনতা দ্রুত গতিতে নিয়ে আসতে পারবো, এই উপদেশ দেওয়ার জন্য যত দল ছিল বাংলাদেশে, সব দলের যেগুলা ইম্পর্টেন্ট পার্সন, জ্ঞানী লোক, সবাই মিলে একটা উপদেষ্টা কমিটি পরিষদ গঠন করেছিল এই সরকারকে কি দেওয়ার জন্য বলতো? উপদেশ এবং পরামর্শ দেওয়ার জন্য। এগুলা পড়ে নিবা, এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝে গেছে? তাহলে এই যে মুজিবনগর সরকার দেখছো, মন্ত্রী সবাই কতজন সদস্য ছিল বলো? 6 জন, কিছুক্ষণ আগে পড়ালাম। আর খন্দকার মুস্তাক একটু বেশি বেশি পড়তে হবে ভাই, খন্দকার মুস্তাক আসার সম্ভাবনা বেশি বাংলাদেশের। ঠিক আছে, খন্দকার মুস্তাক কি কি ছিল বলো তো? কেউ পারবা না? দেখে বলো। খন্দকার মুস্তাক পররাষ্ট্র খালি ছিল, একসাথে কয়টা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল বলো? আবার দেখাই, দেখাতে দেখাতে তো ভুলে যাচ্ছ। পররাষ্ট্র ছিল, আইন এবং সংসদ বিষয়ক, বুঝা গেছে? প্রায় 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল। আইন আর সংসদ বিষয়ক সে সময় যদিও এক ছিল, 2টা বিষয় ছিল আর কি। আইন ও সংসদ একটাই ধরা হয়তো, এখন আলাদা হয়তো বা। তো এগুলো একটু পড়ে নেবা। এবার আমরা চলে যাই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই জন্ম প্রাথমিক জীবন। ভাই তোমরা একটু পড়ে নাও এখান থেকে। এখন পড়া মনে করো ওই আর কি, পড়া এখন এগুলা লস প্রজেক্ট, তোমরা একটু পড়ে নাও পারলে। কত পুরস্কার পাইলো এগুলা একবার করে পড়ো, যদি বাই চান্স দু একটা চলে আসে, বলা তো যায় না, কিন্তু এখন আসার সম্ভাবনা নাই বললেই চলে, তাই ওটা বাদ রাখি। মুক্তিযুদ্ধের সামরিক শাসন, সামরিক প্রশাসন। তাহলে মুক্তিযোদ্ধার কিন্তু প্রথম যে জেনারেল আর কি, বুঝা গেছে? মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিল কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কারণ তার নেতৃত্বে মুক্তিযুদ্ধে পরিচালিত হচ্ছিল, যদিও সে জেলে। বুঝা গেছে? আমার এখন মাথায় আসে না জেল থেকে, এখন পাকিস্তানের জেল থেকে কি করে সর্বাধিনায়ক ছিল। যাই হোক, কারণ সর্বাধিনায়ক ছিল এই জন্যই যে তার নামে মুক্তিযুদ্ধ পরিচালিত হচ্ছিল, যে শেখ মুজিবুর রহমানের তার নামে অনুসারে পরিচালিত হচ্ছিল, এই জন্য তাকে বলা হয় সর্বাধিনায়ক। এটা যদি আসে, এখন প্রশ্ন আসি, এই তেলিয়াপাড়া রণাঙ্গন কেন ইম্পর্টেন্ট? এই জায়গায় প্রথম যারা পাকিস্তান সেনাবাহিনীতে যারা বাঙালি তোমার হচ্ছে সৈন্য ছিল, বিভিন্ন অফিসার ছিল, তারা এই জায়গায় একত্রিত হয় তেলিয়াপাড়া। সেই সময় সিলেট জেলা ছিল বৃহত্তর, কিন্তু এখন তো স্বাধীনতার আগে 19টা জেলা ছিল, বৃহত্তর রাজশাহী, বৃহত্তর সিলেট, কিন্তু ভেঙে যাওয়ার ফলে এখন বর্তমানে এই তেলিয়াপাড়া পড়েছে হবিগঞ্জ জেলায়। কোন জেলায়? হবিগঞ্জ। ভাই এটা ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হবে। মানে এগুলা জায়গা এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে তোমাদের, অগুরুত্বপূর্ণ যেটা। এগুলা হচ্ছে সেই সময় পুলিশ, আনসার, রাইফেল, ইস্ট পাকিস্তান রাইফেলস, মানে বুঝো তো? এখন আমরা যে বিডিআর নাই, বিডিআর বিজিবি, এর নাম ছিল সেই সময় ইস্ট পাকিস্তান রাইফেলস। মাঝখানে হলো স্বাধীনতার পর বিডিআর, এই কার এত হয়েছে শোনা যায়, আর এখন নাম হয়েছে কি বলতো? বিজিবি। বুঝতে পারছো? এদের নিয়ে কি করে একটা, এই যে গোপন একটা হচ্ছে তেলিয়াপাড়া, এখানে একটা মিটিং করে এখান থেকে তোমার হচ্ছে মুক্তিযোদ্ধা কিভাবে করবে, কয় নম্বর সেক্টরে ভাগ করা হবে, কে দায়িত্বে থাকবে, সবগুলো নির্ধারণ করা হয় হচ্ছে তেলিয়াপাড়া। এই জন্য বলা হয় তেলিয়াপাড়া রণকৌশল, কিভাবে যুদ্ধটা করবে, কে কোন সেক্টরের দায়িত্বে থাকবে, কার কি দায়িত্ব থাকবে, কিভাবে আমরা আগাবো সামনে, এগুলো সব কিছু ডিসকাস করা হয়েছিল তেলিয়াপাড়া, যেটা ছিল সেই সময় কিন্তু ছিল সিলেট জেলার মধ্যে। যেহেতু সেই সময় বৃহত্তর একটাই জেলা ছিল, ভাঙা যাওয়ার পরে সিলেট জেলা 3-4টা জেলাতে রূপান্তর হয়েছে, তার মধ্যে একটা হবিগঞ্জ। বর্তমানে কিন্তু তেলিয়াপাড়া হবিগঞ্জ জেলার মধ্যে পড়ে। সেই সময় দেখো কোন বাহিনীর কে প্রধান ছিল, দেখো প্রধান সেনাপতি ছিল কর্নেল এমজি ওসমানী, সে পাকিস্তান সেনাবাহিনীর কর্নেল ছিল, বুঝা গেছে? কিন্তু মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি, মানে এ হচ্ছে 3 বাহিনীর প্রধান নিযুক্ত হয়, খালি সেনাবাহিনী না। কয় বাহিনীর প্রধান? 3 বাহিনীর, বুঝা গেছে? এই প্রধান সেনাপতি। এখন যদি বলে সেই সময় সেনাবাহিনীর প্রধান কে ছিল, সেনাবাহিনীর প্রধান কিন্তু ছিল দেখো কর্নেল এম রব। আর যদি বলে এই 3 বাহিনীর প্রধান কে ছিল, বুঝা গেছে? তাহলে হবে এমজি ওসমানী।
তিন বাহিনীর প্রধান ছিল। আর বিমান বাহিনীর প্রধান যদি বলে তাহলে দেখো, বা উপপ্রধান, এদিকে দেখো গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার। এই গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার আরেকটা জিনিস তোমাদের বলি, যেই দিন স্বাধীন হয় 16 ডিসেম্বর বিজয় অর্জিত হয় বাংলাদেশের, সেই সময় দেখো ওই যে পাকিস্তানের পক্ষে ছিল যখন স্বাধীনতা, ওই যে স্মারক, বিজয়ের স্মারক স্বাক্ষরিত করেছিল, সেই সময় ছিল পাকিস্তানের পক্ষে আমির আবদুল্লাহ নেওয়াজি, বাংলাদেশের পক্ষে ছিল গ্রুপ ক্যাপ্টেন খন্দকার একে খন্দকার, আর ভারতের পক্ষে ছিল হচ্ছে কে বলো তো, পারবা কেউ? কারো মনে আছে? এগুলা তো ক্লাস 6 থেকে পড়া। যে সময় 16 ডিসেম্বর বিজয় অর্জিত হয়েছিল, স্বাধীনতার বিজয়, যখন আমাদের বিজয় দিবস, মানে পাকিস্তান যখন আত্মসমর্পণ করলো, কাদের কাছে আত্মসমর্পণ করলো? ভারতের কে ছিল বলো? হুম, পাকিস্তানের ছিল কে বলো? আমি বললাম আবার, পাকিস্তানে ছিল নিয়াজি, আমির আবদুল্লাহ নিয়াজি। বাংলাদেশের ছিল হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার। তাহলে ভারতের পক্ষে কে ছিল বলো? জগজিৎ সিং অরোরা। আর বাংলাদেশের এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, সবাই তো ওরা বড় বড় প্রতিনিধি ছিল, কিন্তু সেই অনুযায়ী কাকে থাকার কথা ছিল বলো? থাকার কথা ছিল কিন্তু আমাদের কর্নেল উসমানীকে থাকার কথা ছিল, যেহেতু ওরা সবাই প্রধান ছিল সেই সময় এই অঞ্চলের, পূর্ব অঞ্চলের। কিন্তু বাংলাদেশের তাকে না পাঠাইছে হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার, কারণ ভারত ওই ক্রেডিটটা নিজে নিতে চাইছিল। ওরা ঠিকই গেছে জগজিৎ সিং অরোরা, কিন্তু আমাদের এমজি উসমানীকে যেতে দেয়নি ছিল। আর নিচের যে ছিল বিমান বাহিনীর উপপ্রধান, এই সেনাবাহিনীর, দেখো বিমান বাহিনীর প্রধান হলে সেনাবাহিনীর উপপ্রধান, কিন্তু প্রধানও না, সেনাবাহিনীর প্রধান ছিল কর্নেল এম এ রব। যে প্রধান ছিল সব বাহিনী, তাকেও নেয়নি, সেনাবাহিনীর প্রধানকেও নেয়নি, নিচে কাকে? বিমান বাহিনীর প্রধান হলো সে, কিন্তু সেনাবাহিনীর কি ছিল বলো তো ভাই? উপপ্রধান, মানে 3 নম্বর পদ একে নিছিল। কিন্তু এরা ছিল কিন্তু লেফটেন্যান্ট জেনারেল, এই আমির আবদুল্লাহ নেওয়াজি। এই কে রে ভাই, এই কার এখনো বন্ধ হয়নি ইয়া? তাহলে কি ছিল বলো, বুঝতে পারছো? এই পাকিস্তানের ছিল আমির আবদুল্লাহ নেওয়াজি, ও ছিল কিন্তু লেফটেন্যান্ট জেনারেল, মানে সেনাবাহিনীর প্রধানের এক পদ নিচে। এখানেও ছিল কিন্তু পাকিস্তানের ভারতের জগজিৎ সিং অরোরা, সেও ছিল লেফটেন্যান্ট জেনারেল বা পূর্ব অঞ্চলের প্রধান। কিন্তু এই যে আমাদের বাংলাদেশের থেকে নিছিল কিন্তু উপপ্রধানকে নিছিল, এদের নেয়নি। ওই জন্য ভারত কিন্তু ইতিহাস লাগে, ভারতের বই লাগে, ওরা নাকি স্বাধীন করেছে, আমাদের অবদান নাই। চিন্তা করা যায় ভারত কত বড় শত্রু, বুঝাইছে? এই তো মুক্তিযুদ্ধের সেনাবাহিনী দেখো, নিয়মিত বাহিনী ছিল একটা ভাই, নিয়মিত বাহিনী, এরা সম্মুখে একবারে যুদ্ধ করবে, নিয়মিতভাবে অবস্থান করবে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ওই যে যারা আর্মির সদস্য ছিল, আগে থেকে ট্রেনিং পাচ্ছ, তাদের নেড়া করা হতো, এবং সরাসরিভাবে এদের নাম করা হয় এমএফ, মুক্তি ফৌজ। কি ফৌজ? মুক্তি ফৌজ। আর কি, এখন ওই যে পরিচালনা শুরু হয়ে গেল সরকার। আমি বলেছিলাম সরকার গঠন হয়েছে 10 এপ্রিল, আর শপথ নিছে 17 এপ্রিল। তো প্রথমে দেখো, হ্যাঁ, বাংলাদেশকে কিন্তু প্রথমে ভাই, এই বাংলাদেশকে 11টি যুদ্ধ সেক্টরে ভাগ করা হয়, 64টি সাব সেক্টরে বিভক্ত করা হয়। এখন জানো, এখন তোমাদের ভাই এটা মুখস্থ করতেই হবে। এখান থেকে একটা প্রশ্ন যে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, এটা তুমি আমাকে থেকে লিখে নিয়ে যাও। চান্স পাইতে চাইলে তোমাকে এটা মুখস্থ করতেই হবে। কিভাবে করবো আমি জানি না, আমি তারপরে একটু টেকনিক বলে দিই, একটু দেখো, একটু টেকনিক বলে দিই। দেখো, 1 নম্বর সেক্টর, এই চট্টগ্রামের দিক থেকে 1 নম্বর সেক্টর শুরু হয়েছে, ঢাকা পড়েছে 2 নম্বর সেক্টরে। তারপরে ঢাকার এই যে উত্তর অংশ বলতে বোঝাই হচ্ছে তোমার, মনে করো টাঙ্গাইল, তারপরে হচ্ছে কিশোরগঞ্জ, সিলেটের পূর্ব অঞ্চল, মৌলভীবাজার, এটা হচ্ছে 3য় ছিল সেক্টর। সিলেট ছিল এই যে 4র্থ, ময়মনসিংহের ওই দিক, তারপরে আমাদের রংপুর দিয়ে ঢুকেছে,
ষষ্ঠ, রাজশাহী অঞ্চল ছিল সপ্তম, খুলনা যায় হয়েছে সপ্তম, অষ্টম, বুঝা গেছে। দশম হচ্ছে তোমার ওই সমুদ্র এলাকা দশম, আর 11 নম্বর সেক্টর হচ্ছে ময়মনসিংহের বিভাগের ওই যে উপরের দিকে, ওটা হচ্ছে 11 নম্বর সেক্টর। তাহলে কোথায় থেকে শুরু হয়েছে সেক্টর বলতো? চট্টগ্রামের দিক থেকে। এক নম্বর ছিল চট্টগ্রাম। যদি বলে ঢাকা কয় নম্বর সেক্টরে ছিল? 2 নম্বর। তো পড়ার সময় দেখবা ঢাকা 2 নম্বরে ছিল, কিছু অংশ ঢাকার 3 নম্বরে ছিল। যদি প্রশ্ন হয় ঢাকা কয় নম্বর সেক্টরের অধীনে ছিল, যদি অপশন থাকে 2 এবং 3, তাহলে অ্যান্সার হবে 2 নম্বর সেক্টরে ছিল। কয় নম্বর? 2 নম্বর। এই প্রথমে 1 নম্বর সেক্টর আসি। 1 নম্বর সেক্টরে মনে রাখবা 0 0 মনে রাখবা। 1 0 1 0 1 0 0 কেন? 0 দেখো, 0 বানান কি হবে? বর্গে জয়সির জতে জিয়াউর রহমান। জিয়াউর রহমান ছিল এপ্রিল আর জুন মাসে, আর রতে হচ্ছে রফিকুল ইসলাম। তাহলে 1 নম্বর সেক্টর মনে থাকবে 0। ঠিক আছে। 2 নম্বর কিভাবে মনে রাখবা? মনে রাখবা হাই 2 নম্বর মোশাররফ। হাই কত বলো? 2 নম্বর মোশাররফ। তাহলে 2 নম্বর সেক্টরে এদিকে দেখো, হাই 2 নম্বর মোশাররফ, মেজর খালেদ মোশাররফ। আর এটিএম হায়দার। হাই মানে হচ্ছে হায়দার, আর মোশাররফ মানে বুঝাই গেছে তো মোশাররফ। ঠিক আছে। এবার 3 নম্বর সেক্টরে যুদ্ধ করেছে 300 নূর, মনে রাখবা। কত নূর? 300 নূর। 3 দিয়ে মনে রাখবা 3 নম্বর সেক্টর। শোতে হচ্ছে শফিউল্লাহ, আর নূর হচ্ছে এন নুরুজ্জামান। ভাই অনেকের ঝামেলা বাঁধা যায়, নুরুজ্জামান কিন্তু তার মধ্যে আবার দুটো আছে। একজন হচ্ছে এন নুরুজ্জামান, আর রাজশাহী, আমাদের রাজশাহী যে সেক্টর ছিল 7 নম্বর, এখানে ছিল কিন্তু মেজর কাজী নুরুজ্জামান। এই দুইজন কিন্তু আলাদা জিনিস, বুঝা গেছে? আলাদা লোক। এই জায়গায় কিন্তু ঝামেলা বাঁধা যায়। আমি আবার বলতেছি, একজন হচ্ছে এন এম নুরুজ্জামান, আর একটা হচ্ছে মেজর কি কাজী নুরুজ্জামান। আমাদের রাজশাহী অঞ্চল ছিল কিন্তু, এই রাজশাহী অঞ্চল ছিল কিন্তু 7 নম্বর সেক্টরে। কয় নম্বর সেক্টর? 7 নম্বর। আমাদের মনে রাখবো, আমাদের রাজশাহী অঞ্চলে যে যুদ্ধ করেছে সে কাজী নুরুজ্জামান। আমাদের রাজশাহী অঞ্চলে কে ছিল? কাজী নুরুজ্জামান। তাহলেই হবে। হ্যাঁ, মনে রাখবা 300 নূর, 300 নূর। এবার মনে করবা বাসায় বসে থেকে 300 নূর মানে 3 নম্বর সেক্টরে নুরুজ্জামান, আর আরেকটা হচ্ছে কি শফিউল্লাহ। আর 4 নম্বর সেক্টরে দেখো যুদ্ধ করে হচ্ছে চার সিয়ার, মানে হচ্ছে দেখো চিত্তরঞ্জন। সিয়ার মনে রাখবা, 4 সিয়ার। 6 নম্বরে কে? 500 মনে রাখবা। এদিকে দেখো 5 নম্বর সেক্টরে 500, বুঝা গেছে? শতে শওকত আলী, 500 মনে রাখলে হবে। 6 নম্বর উইং কমান্ডার এম খাদেমুল বাশার। এই উইং কমান্ডার মানে হচ্ছে বিমান বাহিনীর লোক। কোন বাহিনীর লোক? বিমান বাহিনীর লোক। তাহলে 6 নম্বর সেক্টরে মনে রাখবা 82তে 6 ছিদ্র। 82তে কয় ছিদ্র? 6 ছিদ্র। তাহলে 6 নম্বর সেক্টরে কে যুদ্ধ করে? বাশার খাদেমুল বাশার। এবার আসি 7 নম্বর সেক্টর। এটা কিন্তু রাজশাহী অঞ্চল, আমাদের রাজশাহী, নওগাঁ, বগুড়ার। রাজশাহী, নওগাঁ, বগুড়ায় এই 6 নম্বর সেক্টর ছিল কিন্তু রংপুর বিভাগ, রংপুর অঞ্চলে। আর 7 নম্বর ছিল রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ। এটাতে ছিল, প্রথমে ছিল নাজমুল হক, পরে ছিল কাজী নুরুজ্জামান। মনে রাখবো সাতকানা কাজী নুরুজ্জামান, আর হচ্ছে নাজমুল হক। 8 নম্বর বলি, 8 নম্বর সেক্টর ছিল খুলনা অঞ্চলে। খুলনা রাজশাহীর পর খুলনা নাই ওদিকে? খুলনাতে মনে রাখবা ও 8 মন। 8 নম্বর সেক্টরে তাহলে কে? হ্যাঁ, খুলনা বিভাগ ওরে 8 নম্বর সেক্টর ছিল। আর সমুদ্র, বোঝা গেছে? খুলনার উপরের অঞ্চলে, আর নিচের উপকূলীয় অঞ্চল ছিল 9। আর 10 নম্বর ছিল সেক্টরে নিয়মিত কেউ ছিল না। 10 নম্বর মানে সমুদ্র, নদী, এগুলা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে 8 মন, ও 8 মন মনে রাখবা। ও 8 মন, ও মানে হচ্ছে উসমান, আর মন মানে হচ্ছে মঞ্জুর, এম এ মঞ্জুর। 9 নম্বর মনে রাখবা জনম, মেজর জলিল। 9 নম্বর। এই মেজর জলিল হচ্ছে দেশপ্রেমিক। ভারত যখন স্বাধীন বিজয় দিবস অর্জন হওয়ার পরে বাংলাদেশে সবকিছু লুট করে নেওয়া যাচ্ছিল, এই মেজর আব্দুল জলিল এটাতে বাধা দেয়। এটা বাধা দেওয়ার ফলে ভারতীয় সেনাবাহিনী একটা ঘরের মধ্যে গুম করে রাখে, নিখোঁজ ছিল 4-5 মাস। স্বাধীন বাংলাদেশে প্রথম
স্বাধীন বাংলাদেশে প্রথম গুমের শিকার হয় এই মেজর আব্দুল জলিল, দেশপ্রেমিক। তাহলে মনে রাখবা, জনম ভারতেরা স্বাধীনতার পর বাংলাদেশটা প্রচুর কিছু লুট করে নিয়ে গেছে। খালি সেই সময় 2700 কোটি টাকার অস্ত্রই তারা ভারত নিয়ে চলে গেছে চুরি করে। জনম মনে রাখবা। আর 10 নম্বরে ভাই নিয়মিত কেউ ছিল না। এই 10 নম্বরটা ছিল, মনে করে, এটা জলপথে যুদ্ধের জন্য প্রধান সেনাপতির নিয়ন্ত্রণে ছিল। প্রধান সেনাপতি কে ছিল বলতো মুক্তিযুদ্ধের? উসমানী। আর সেনাবাহিনীর প্রধান ছিল এম রব। আর বিমান বাহিনীর প্রধান ছিল এ কে খন্দকার। একসাথে দুটো পদে ছিল, বিমান বাহিনীর পদে ছিল, সেনাবাহিনীর উপপ্রধান ছিল। তাহলে এই দেখো, 10 কোন সেক্টরে যদি প্রশ্ন করে নিয়মিত কে ছিল না বলতো ভাই? সেক্টর অধিনায়ক ছিল না, 10 নম্বর সেক্টর। কারণ 10 নম্বর সেক্টর হচ্ছে এই নদী সমুদ্র এগুলা নিয়ে নো সেক্টর হিসাবে গণ্য করা হতো। এই সেক্টরে কোনো নো কমান্ডারদের নিয়ে গঠিত করা হয়েছিল, কিন্তু কোনো ছিল না, এই যে সেক্টর অধিনায়ক ছিল না। এটা একবারে সরাসরি কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হতো। আর 11 নম্বর সেক্টর, এই 11 নম্বর সেক্টর হচ্ছে ময়মনসিংহের দিকে, ময়মনসিংহ। এর ছিল, মনে রাখবে, 11 হাতা গামছা আবু তাহের, আর হচ্ছে লেফটেন্যান্ট হামিদুল্লাহ। মনে থাকবে? এই 11 নম্বর সেক্টরকে আবার কয়েকটা রেজিমেন্টে বিভক্ত করা হয়েছিল। রেজিমেন্ট কয়েকটা ফোর্সে বিভক্ত করা হয়েছিল। জেড ফোর্স। এই জেড ফোর্স কিভাবে নাম করা হয়েছিল? এই যারা যারা অধিনায়ক ছিল তার প্রথম অক্ষর নিয়ে করা হয়েছিল, জিয়াউর রহমান, তাই এর নাম দেওয়া হয়েছিল জেড ফোর্স। কয়টা সেক্টর ছিল? 11টা না? এই জেড ফোর্সের মধ্যে পড়েছিল 1, 3 এবং 8 নম্বর সেক্টর। এবং এস ফোর্স, এস মানে কি বলতো? শফিউল্লাহ বানানে প্রথমে কি লাগে? এস লাগে না? তার নাম হচ্ছে এস ফোর্স। এটা ছিল 2 আর 11 নম্বর সেক্টর। আর কে ফোর্স, কে মানে কি বলতো? খালেদ মোশাররফ। খালেদ লেখার সময় কে এইসে এলইডি খালেদ লেখা হয়, এই জন্য এর নাম রাখা হয়েছে খালেদ কে ফোর্স। এর আন্ডারে ছিল 4 নম্বর, 9 নম্বর, 10 নম্বর সেক্টর। এরা নিয়মিত বাহিনী ছিল। এরা নিয়মিত বাহিনী কেন ভাই বলতো? একসঙ্গে থাকতো, পরিকল্পনা করতো, সম্মুখ যুদ্ধ করতো, এই জন্য এদেরকে বলা হয় নিয়মিত বাহিনী। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে অনিয়মিত বাহিনী কি? অনিয়মিত বাহিনীর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে গেরিলা যোদ্ধা। কোথাও থেকে একবারে মনে করো হঠাৎ করে বের হয়ে আক্রমণ করে আবার হারিয়ে যেত। অনিয়মিত বাহিনী, বুঝতে পারছো? এরা বিভিন্ন জায়গায় ছড়ায় থাকতো, অপারেশনের আগে এক জায়গায় একত্রিত হতো, একত্রিত হয়ে অপারেশন করে আবার হারিয়ে যেত। গেরিলা যোদ্ধা, বুঝা গেছে? মুক্তিযোদ্ধা এরা এর মধ্যে পড়তো আর কি। এখন দেখো কোনটা কয় নম্বর সেক্টরে, গ্রাফটা ভালো করে পড়বা ভাই। দেখো কিছুক্ষণ আগেই বললাম, এই কে রে ঝগড়া লাগছে রে ভাই? এই কে ঝগড়া লাগলো? এই সবগুলো বন্ধ করো তো ভাই স্পিকার। এই মুজাফফর খালি চালু রাখো, তোমাদের প্রবলেম হলে একটু বলো। মুজাফফর আর কয় আমাদের রিয়া নাই? রিয়া আসেনি আজকে। তাহলে চালু রাখো, তাহলেই হবে। আর একজন চালু রাখো, তাহলেই হবে। সুমাইয়া তাস্কির আছো, রিয়ার আবার কি হলো? এইদিকে দেখো, শুনবা তাহলে মুখস্থ হয়ে যাবে ভাই। সাধারণ জ্ঞান কিছু না। আমি বলছিলাম দেখো, 1 নম্বর সেক্টর শুরু হয়েছে কোথায় থেকে বলো? চট্টগ্রাম থেকে। 2 নম্বর সেক্টর দেখো, ঢাকার কিছু অংশ কিন্তু 2 নম্বর সেক্টরে পড়েছে, আর বাকি অংশ পড়েছে কয় নম্বর সেক্টরে? ভাইয়া এই একটা নিচে নিয়ে আসেন তো, একটা স্ক্রিনশট মারি। কিসের? এর দিয়ে দেবো তো, রংপুর দেওয়া যাচ্ছে না, একটু দেখেন। এটা দিয়ে দেবো, সমস্যা নাই ভাই। এটা তো পিডিএফ দিয়ে দিব, যে দিয়ে দিছি হোয়াটসঅ্যাপে, দেখো দিছি, ঠিক আছে? আচ্ছা, এই 1 নম্বর সেক্টর চট্টগ্রাম থেকে শুরু। এই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, এগুলা হচ্ছে 2 নম্বর সেক্টরে। দেখো ঢাকার, এই যে এটা কিন্তু ঢাকা, ঢাকার কিছু অংশ পড়েছে, দেখো এটা কিন্তু ঢাকার কিছু অংশ পড়েছে 2 নম্বর সেক্টরে, বাকি অংশ পড়েছে 3 নম্বর সেক্টরে। তারপরেও যদি প্রশ্ন আসে ঢাকা কয় নম্বর সেক্টরের অধীনে ছিল, অপশান 2 এবং 3 দুইটাই আছে, অ্যান্সার দিতে হবে 2 নম্বর সেক্টরের অধীনে ছিল। বুঝা গেল? 3 নম্বর সেক্টরে কি ছিল দেখো, গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। 3 নম্বর, এভাবে তীর চিহ্নটা এভাবে গেছে, একটু মনে রাখবা। এই যে এদিক থেকে যায় এদিকে গেছে, এদিক থেকে যায় এদিক থেকে যায় এভাবে গেছে, বুঝতে পারছো? এদিক থেকে যায় এইদিকে আসছে, এইদিকে আসার পরে 6, এই 11 কিন্তু মাঝখানে এটা একটু ব্যতিক্রম। এই 5-এর পরে 6, 6-এর পরে 7, 6 ছিল রংপুর, তাহলে অবশ্যই রাজশাহী হবে 7,
7-এর পরে যদি আরেকটু নিচে যাই এগুলা হবে 8, 8-এর পরে যদি একটু নিচে যাই তাহলে হবে 9, 9-এর পরে নিচে গেলে সমুদ্র 10, 10-এর পরে ব্যতিক্রম শুধু 11 নম্বর। 11 নম্বর বললাম না, ময়মনসিংহ এই যে টাঙ্গাইল এগুলা ছিল 11 নম্বর। তাহলে এখন দেখো 1 নম্বর সেক্টর ছিল পাহাড়ি অঞ্চল, 2 নম্বর ছিল এই যে কুমিল্লা, 3 নম্বর ছিল কিশোরগঞ্জ, গাজীপুর, 4 নম্বর ছিল সিলেট জেলার এই অল্পটুক জায়গার মধ্যে একটু সেক্টর বেশি ছিল, কারণ এখানে দুই দিক থেকে আক্রমণ করা লাগতো। এখানে ছিল ভারতের হচ্ছে আসাম রাজ্য, আর এই যে উপরের দিকে হচ্ছে মেঘালয়, দুই দিক থেকে আক্রমণ হতো। এখানে পাহাড় থেকে আসে আক্রমণ করে চলে যাওয়া সহজ, সৈন্য প্রবেশ করানো। এই জন্যে মৌলভীবাজারের 4 নম্বর, আর সিলেট ছিল 5 নম্বরে, আর 11 নম্বর সেক্টর এটা ছিল। এবং 6 নম্বর ছিল এই যে রংপুরের যে বিভাগ এখন আছে এইদিকে, আর 7 নম্বর ছিল আমরা রাজশাহী, 8 নম্বর ছিল এই যে তোমাদের হচ্ছে এই খুলনার এই যে খুলনা বিভাগের উপরের অংশ। আর উপকূলবর্তী অঞ্চল নিয়ে কোন সেক্টর গঠিত? 9 নম্বর। আর যদি বলি নৌবন্দর এবং সমুদ্র অঞ্চল নিয়ে এটা কিন্তু 10 নম্বর। আর 11 নম্বর একটু ব্যতিক্রম ভাই, আমি আবার বলতেছি, 11 নম্বর হচ্ছে মনে করো বর্তমানে ময়মনসিংহ বিভাগ। কোন বিভাগ? ময়মনসিংহ, এটা আর কি। আঞ্চলিক কিছু বাহিনী ছিল, ওই অঞ্চলে কিছু প্রভাবশালী ব্যক্তি ছিল, তারা নিজ উদ্যোগে ওদের লোক সংখ্যা নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেরকম তোমরা একজন লোককে চিনবে যে মাঝে মধ্যে এসে হাজির হয়, বুঝে গেছে? কাদের সিদ্দিকী, সোয়াবিন, কখন কি বলে ঠিক নাই, বুঝে গেছে? সকালে এক কথা, দুপুরে আরেক কথা, রাতে আবার আরেক কথা। যাই হোক, যে কিছু করুক না, হ্যাঁ এরশাদের কপি, এরশাদ চাচা মরে গেলেও বিনোদন কমেনি। এখন এই বিনোদনও দিচ্ছে আমাদের কাদের সিদ্দিকী। বিনোদন দিলেও সে কিন্তু মুক্তিযুদ্ধতে দেখো এই টাঙ্গাইল জেলা নিজ উদ্যোগে কিন্তু অনেক বাহিনী ভালোই বড় ছিল, কিন্তু প্রায় 20-25 হাজার লোক ছিল, নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এরকম আফসার বাহিনী ছিল ময়মনসিংহে, বাতেন বাহিনী ছিল, এগুলো পড়ে নেবা, বুঝতে পারছো? বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌবাহিনী কিভাবে শুরু হলো? নৌবাহিনী শুরু হয়েছিল ভাই এই যে ভারত থেকে পাওয়া দুইটা একটা ছোটখাটো একটা যুদ্ধ জাহাজ দেওয়া হয়েছিল, সেটার নাম রাখা হয়েছিল পদ্মা আর পলাশ। এর দুইটা দিয়ে টহল গান, এটা খালি টহল দেওয়া হয়, পিস্তল মানে করো ওই বন্দুক না, তেমন কিছু করা হয় না। এটা না আপাতত আর কার্যক্রম শুরু হয়েছিল। আর মুক্তিযুদ্ধে বিমান বাহিনী শুরু হয়েছিল, গোপন শুরু হয়েছিল। এর স্বার্থ রক্ষার্থে নাম দেওয়া হয়েছিল ক্লিওফাইট, এই আর কি। এগুলো একটু পড়ে নেবা, এগুলো অপশান আছে, দেখো বিশেষে কতবার আসছে দেখছো। মুক্তিযুদ্ধের সময় কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে। এটা আসলে সবাই পারবে। এখন এই প্রশ্নটা সবাই পারবে, এটা যদি তুমি না পারো তার মানে চান্সটা গেল। যে প্রশ্ন সবাই পারবে ওটা তোমাকে পারতে হবেই, যেটা কেউ পারেনি তুমি যদি পারো চান্সটা তোমার হবে। কিন্তু সবাই যেটা পারছে তুমি পারো নি, তাহলে কিন্তু চান্সটা পিছিয়ে গেল, হলো না। ঠিক আছে, এবার মুক্তিযুদ্ধের সময় যে বারবার যে চিল্লালাম, ঢাকা শহর কয় নম্বর সেক্টরের অধীনে ছিল বলো তো? আবার ঢাকা শহর ছিল 2 নম্বর, 2 নম্বর। আমরা রাজশাহী কয় নম্বর ছিলাম? 7। রাজশাহীর আগে কে ছিল? রংপুর, তাহলে 6। বুঝা গেছে? এগুলো মনে রাখবা। সিলেট 5, বুঝা গেছে? 4 হচ্ছে মৌলভীবাজার, 3 হচ্ছে ঢাকার উপরের কিশোরগঞ্জ, এগুলো ছিল আর কি। হ্যাঁ, এগুলো মনে রাখবা একটু ভাই, এগুলো পড়ে নেও যেগুলো পড়ালাম। আর কোন বাহিনীর থেকে কতজন হয়েছে এটা একটু মনে রাখবা। মুক্তিযুদ্ধের খেতাব ক্রম অনুসারে মনে রাখবা। সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ হচ্ছে বীরশ্রেষ্ঠ। এই বীরশ্রেষ্ঠতে তোমরা যেটা মনে রাখবা কোন বাহিনীর কয়টা ছিল এবার একটু মনে রাখো ভাই। সেনাবাহিনীর ছিল 3 জন, নৌবাহিনীর 1 জন। নৌবাহিনীর কে জানো? রুহুল আমিন আর্টিফিশিয়াল। বিমান বাহিনীর 1 জন ছিল মতিউর রহমান। আর ইপিআর এর 2 জন ছিল। ইপিআর মানে আবার বলতেছি ইস্ট পাকিস্তান রাইফেল। বর্তমানে আমাদের যে বিজিবি নাই, বিডিআরও তো চেঞ্জ হয়ে গেছে, এখন বিজিবি। সেই সময় ছিল ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব। ল্যান্স নায়ক আরেকটা কি ছিল বলো তো? ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব, আরেকটা বলো? নূর মোহাম্মদ শেখ। এই দুটা ছিল। হ্যাঁ, মোটে 7 জন। এই কর্ম মনে রাখবা। সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে বীর শ্রেষ্ঠ, তারপরে বীর উত্তম মর্যাদার দিক দিয়ে, তার চেয়ে একটু কম হচ্ছে বীর বিক্রম, তার চেয়ে নিচে একটু বীর কি বলতো প্রতীক। বুঝতে পারছো? এবং তোমরা একটু পড়ে নেবা ভাই 7 জন বীর শ্রেষ্ঠ কে কোথায় জন্মগ্রহণ করেছে আর কোথায় মারা গেছে, একটু পড়বা। বুঝা গেছে? ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব,
এ কিন্তু এই যে ল্যান্স ইস্ট পাকিস্তান রাইফেল কি বলেই বললাম, দুইজন ছিল ইস্ট পাকিস্তান রাইফেলসের। এই ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন, কিন্তু 1 নম্বর সেক্টরে যুদ্ধ করে মারা যায় ভাই। এর কিন্তু এই যে কবর আছে রাঙ্গামাটি জেলায় নানিয়াসরে। এখন প্রশ্ন হচ্ছে ভাই 1 নম্বর সেক্টরে যদি মরে, সেই সময় তো দেশের অবস্থা ভালো ছিল না, কে কাকে কবর দিবে? তার মাটি ওখানেই হয়েছে। আর 1 নম্বর সেক্টর আমি বললাম পার্বত্য চট্টগ্রাম, এবং চট্টগ্রামকে কয় নম্বর সেক্টর বলা হয়? 1 নম্বর। যেহেতু 1 নম্বর সেক্টরে যুদ্ধ করেছে, কবর তার আশেপাশেই থাকবে। এই জন্য আর দেখো ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব, এই 7 জন বীরশ্রেষ্ঠর মধ্যে ইনি সবার আগে কিন্তু মারা গেছে, মুন্সি আব্দুর রব। রাঙ্গামাটি জেলায় আর হচ্ছে ইয়ে আছে আর কি, সমাধি আছে, একটু পড়ে নেবা। এই সব শেষে কে মারা গেছে জানো? এই কে রে ভাই, সব শেষে মারা গেছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এটা যদি না পারো, খবর আছে আর সমাধি আছে। তোমরা যারা ইয়াতে গেছো চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ দেখতে, দেখবা গেটের সামনেই সুন্দর করে একটা কবর দেওয়া আছে, দেখবা টাইলস করা আছে কবরে, গেটের সামনেই, মানে ভিতরে ঢুকাই গেটের ওখানে দেখবা, গেটের এক সাইডে আর কি। হ্যাঁ বোঝা গেছে, ওই যে ওখানে আর কি, গেটের মধ্যে ঢুকলা, গেটের মানে বাইরে একটা ঈদঘার মতো আছে, এই ঈদঘার এই গোটা ঢুকে দেখবা এই জায়গায় আছে আর কি। আর এখানে তো মসজিদ। তাহলে সর্বশেষ কিন্তু শহীদ হয়, বুঝা গেছে? মনে রাখবা, এই মহিউদ্দিন জাহাঙ্গীর এ কিন্তু আর্মির ছিল, আর্মির ক্যাপ্টেন ছিল, কিন্তু অফিসার ছিল। তো এগুলা একটু পড়ে নিবা ভাই, কি কত সালে ছিল। এদিকে দেখো বাংলা, এই যে দেখছো, এই কে রে বাইরে কথা বলে, ধরবো তো আমি। বৃষ্টির দিন মনের আনন্দে পড়বা, আর কথা বলা লাগলে যার কথা বলতে হবে সেই সময় স্পিকার অন করে দাও তোমরা ভাই, তোমাদের যে মাইক্রোফোন আছে অফ করে দাও, কথা বলো, সমস্যা নাই, অফ করে দাও, কথা বলো, প্রয়োজনীয় কথা বলে নাও, সমস্যা নাই। এই যে কি বলে বললাম, দেখো বাংলাদেশে মর্যাদা অনুসারে 3য় বীরত্ব সূচক খেতাব কোনটি? প্রথম ছিল বীর শ্রেষ্ঠ, দ্বিতীয় ছিল বীর উত্তম, তারপরে বীর বিক্রম, তারপরে বীর প্রতীক। ঠিক আছে, কি কতজন একটু মনে করে নিবা। এবার আমরা চলে যাই হচ্ছে, এবার নারী, এই মুক্তিযুদ্ধে নারী, এটা একটু পড়ে নিবা। 11 তারা মনে রাখবা। কাকন বিবি খাসি মনে রাখবা, খাসিয়া সম্প্রদায়ের ছিল। এই কাকন বিবি কোন সম্প্রদায়ের ছিল? খাসিয়া সম্প্রদায়। এই দেখো ক্যাপ্টেন ডাক্তার সিতারা বেগম, এই দুইটাকে কিন্তু বোঝা গেছে, এই একে বলা হয় মুক্তি বেটি কাকন বিবি, একে অনেক পরে, হ্যাঁ বীরাঙ্গনা উপাধি দেওয়া হয়, একে পরে দেওয়া হয়, তাও এই কত সালের দিকে জানি, ওই যে ভুলে গেলাম, 2016 সালে মনে হয়। এক খুঁজে বের করা, মানে বের করতে অনেক দেরি হয়ে গেছে। এ কিন্তু খাসিয়া সম্প্রদায়ের ছিল, মুক্তি বেটি কাকন বিবি। কিন্তু এরা কিন্তু ভাই স্বীকৃতি প্রাপ্ত, বুঝা গেছে? এরা দুইজনে বীর প্রতীক, এই ডক্টর সেতারা বেগম বীর প্রতীক, এই হচ্ছে তারামন বিবা বীর প্রতীক। এই 2 নম্বর সেক্টরে যুদ্ধ করে, ক্যাপ্টেন সেতারা ডাক্তার ছিল, ডাক্তার। আর এই তারামন বিবি 11 নম্বর। এই 11 নম্বর সেক্টর কোন অঞ্চলে ছিল বলতো? ময়মনসিংহ অঞ্চলে। আর 2 নম্বর ছিল ফেনী, ঢাকা, ফেনী, কুমিল্লা, ঢাকা, বুঝা গেছে? এগুলা ছিল, মনে রাখবা। আর মুক্তিযুদ্ধের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা এখন কি বলতো ভাই? শহীদুল ইসলাম লালু। কিন্তু এটা বললে আমি মানবো? কারণ এ কয়েকদিন আগে বের হয়েছে যে মুক্তিযোদ্ধার 4-5 বছর পরে জন্ম, তাও মুক্তিযোদ্ধা কাটনা করতেছে, সেই অনুপাতে তো সর্বকনিষ্ঠ হলো না। প্রশ্ন হচ্ছে তারা কি স্বর্গ থেকে যুদ্ধ করেছিল? মুক্তিযোদ্ধার পরে যাদের জন্ম 4-5 বছর পরে, তারা মুক্তিযোদ্ধা কাটনা করতেছে, বুঝে গেছে? তারপরে যদি আসা যায়, সর্বকনিষ্ঠ যুদ্ধ ছিল শহীদুল ইসলাম লালু, এই 11 নম্বর সেক্টরে যুদ্ধ করে। আর ইতিহাস জানো শহীদুল ইসলাম লালুর? ওইখানে যখন যুদ্ধ চলে, এই শহীদুল ইসলাম লালু খুব দরিদ্র ছেলে আর কি, ওখানে খালি গায়ে ওই সেক্টর কমান্ডার এভাবে বলতেছিল, ওর কাছে আসে যে আমাকে মুক্তিযোদ্ধায় নেন, আমি যুদ্ধ করব দেশের হয়ে। তো আমার বয়সে খুব ছোট, যুদ্ধ করতে নেয় না। তো একটা দায়িত্ব দেওয়া হয়, কি দায়িত্ব? যে এই এলাকার কি ঘটতেছে, পাকিস্তানি সৈন্যরা কোন দিকে যাচ্ছে, এগুলো তথ্য নেই আমাদের দেওয়ার জন্য, বুঝতে পারছো? এই তথ্য দিত, বহুদিন থেকে খোঁজ পাওয়া যায় না আর যে কোথায় গেছে।
সবাই ভাবিছে ছোট ছেলে হয়তো বা পালায় চলে গেছে। পরে স্বাধীনতার পর জানা গেল ওই তথ্য সংগ্রহ করতে যায় ইয়ারা ধরাই দিছে আর কি, যারা পাকিস্তানপন্থী, যে এ হচ্ছে ওইকে তথ্য দেয়, এই জন্য ওকে হচ্ছে ইয়া করে ওই পাকিস্তান সৈন্যরা ওকে হচ্ছে মেরে ফেলে দেয় আর কি, নির্মমভাবে ইয়া করে মেরে ফেলে দেয় আর কি। বুঝে গেছে? এই শহীদুল ইসলাম লালু, সবাই ভাবছিল পালাই গেছে মনে হয়, আর আসবে না। বুঝে গেছে? সর্বকনিষ্ঠ, এর বয়স ছিল মাত্র 13 বছর। যা শুনছিলাম আর কি তাই তোমাদের বললাম, এখন বাকিটা কি জানি না। আর মুক্তিযুদ্ধে ক্ষুদ্র নিগোষ্ঠী এই সিকে মারমা পড়বে, ইউসিকে মারমা মুক্তিযুদ্ধে বীর বিক্রম, কিন্তু এই বীর বিক্রম কয় নম্বর বলো তো মর্যাদার দিক থেকে? 3 নম্বর। এটা ছিল এই যে ইউকে সিং মারমা, মনে রাখবা। এই যুদ্ধ করে কিন্তু 6 নম্বর সেক্টরে, ইপিআর এর সদস্য ছিল। 6 নম্বর সেক্টর মানে রংপুর বিভাগ। কয় নম্বর বিভাগ? রংপুর। আর 7 হচ্ছে রাজশাহী। এবার দেখো খালি কি ওদের অবদান কম ছিল, মানুষকে তো যুদ্ধ যারা করতেছে তাদের তো অনুপ্রেরণা দেওয়া লাগবে। মনোবল একটা কিন্তু বড় জিনিস যুদ্ধে। সৈন্যের যদি মনোবল না থাকে যুদ্ধ করতে পারে না, অনুপ্রেরণা না থাকলে। এখন তুমি মনে করো যুদ্ধে গেছো, এখন ওই যুদ্ধে যায়, যুদ্ধে তোমরা মনে করো সৈন্য আছো 20 জন, সামনে ভারতের সৈন্য আছে 100 জন। ওই 20 জনকে যদি 20 জনের মা যায় যদি বলে যা বেটা, বোঝা গেছে, তোরা মরে গেলেও কোনো দুঃখ নাই, যুদ্ধ করে মরলে মরবি, বাঁচলে বাঁচবি, দেশের জন্য আমাদের রক্ষা কর, মনোবল কি হবে? যাচ্ছিল মনে আর হবে যে মরি মরি, মরার চিন্তার মাথায় আসবে? বুঝে গেছে? যদি শোনো তোমার মা যায় তোমাকে বলতেছে যে তোমার ভাইকে, তোমার বাবাকে মারা ফেলে দিছে 2 দিন আগে ওই ভারতীয় সৈন্যবাহিনী, কাঁদতে কাঁদতে বলতেছে যে যতদিন বাঁচবি সামনে যা যুদ্ধ কর। বুঝে গেছে? মারা যাবি তাও দেশের মাটি ছাড়বি না, প্রতিশোধ নিতে হবে। তখন যুদ্ধ কেমন হবে? অনুপ্রেরণার আগে কেমন হইতো আর অনুপ্রেরণার পরে কেমন হবে বলো? তখন তোমার আর মৃত্যু ভয় থাকবে? মনে হবে যে ভারতকে শেষ করি। যখন তো পাকিস্তানের ভূমিকা কিন্তু এখন ভারত অবতীর্ণ হয়েছে, সামনে যদি যুদ্ধ হয় ভারতের সাথে যুদ্ধ কিন্তু আমাদের আসন্ন। একটা কথা মাথায় রাখতে হবে, যে যাই বলুক। এখন এই স্বাধীনতার এই যে যারা যুদ্ধ করতেছে তাদের মনোবল ধরে রাখার জন্য এই লেখক যারা লেখনে দিয়ে প্রকাশ করেছে, কবিতা লিখেছে, গান লিখেছে, আরও লিখেছে হচ্ছে ওদের বিভিন্ন বেতার কেন্দ্র থেকে অনুপ্রেরণা জাগাইছে, সব কিছু বিভিন্ন উপন্যাস লিখেছে তাদের নিয়ে, যাতে তাদের অনুপ্রেরণা বাড়ে, যুদ্ধে তারও গতিশীল হয়। তো এরকম দুইটা সেই সময় রেডিওতে দুইটা মনে করো ইয়া হইতো আর কি, সেই সময় অনুষ্ঠান হইতো। মানুষ সেই সময় রেডিওর যুগ ছিল, তো রেডিও তাও থাকতো 2-3টা গ্রামের মধ্যে 1-2 জনের থাকতো। মনে করো থানাতে যদি খোঁজা যায় বেশি রেডিও নাই, হয়তো বা 50-60টা পাওয়া যাবে সব গ্রাম মিলে, খালি ধনী পরিবারের রাখতো, সবাই মিলে ওখানে শুনতে যাইতো। এখানে ওই সবাই রেডিও শুনতো সেই সময় ঢাকাইয়া ভাষায়, কি ভাষায়? আমি আবার বলতেছি, প্রশ্ন আবার বলতেছি, কোন ভাষায় বলা হতো বলো? ঢাকাইয়া ভাষায়। চরমপত্র আর জল্লাদের দরবার, এই ঢাকাইয়া ভাষায়। এদিকে ভালো করে দেখো, স্ক্রিপ্ট লেখা উপস্থাপনা করে এম আর আক্তার মুকুল। কি বলতো ভাই? এম আর আক্তার মুকুল। এরা করে হচ্ছে জল্লাদের দরবার, মানে এই সেই সময় ক্ষমতায় কে ছিল বলো? ইয়াহিয়া খান। আগে ছিল আইয়ুব খান। আইয়ুব খান কি করলো? 1969 সালে গণঅভ্যুত্থানে সে পালালো। কার হাতে ক্ষমতা দেয়? সেনাবাহিনীর প্রধান ইয়াহিয়ার হাতে ক্ষমতা দেয়। মুক্তিযোদ্ধা পর্যন্ত এই ছিল কিন্তু। বোঝা গেছে? ওই জল্লাদের দরবারে একে নাম দেয় কেল্লা ফতে খান, দিয়ে ঢাকায় ভাষায় সুন্দর করে, বোঝা গেছে, স্কিপ শট এবং এগুলো উপস্থাপনা করতে এম আর আক্তার মুকুল। এই একটা বই লেখে এম আর আক্তার মুকুল, বইয়ের নামটা ভুলে গেলাম, আমার দেখা স্বাধীনতা না কি জানি আর কি। বোঝা গেছে? সুন্দর একটা বই, ও গুছা লিখতে পারেনি। এই গণমাধ্যমের ভূমিকা এগুলো একটু পড়ে নেবা ভাই। বুঝা গেছে? বুঝতে পারছো তো? এরপরে আসি হচ্ছে বিদেশি কার কিনটা ভূমিকা ছিল, কোন নাগরিকের ভূমিকা ছিল, এটা একটু পড়বা। WS ওডারল্যান্ড, এই ছিল বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি খেতাবপ্রাপ্ত। কাকু আর খেতাব দেওয়া হয় না কিন্তু। এই যে 4টে খেতাব না, একটা বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। বিদেশি একটাই খেতাব দেওয়া হয়, সেটা বীর প্রতীক। এই 3টা কেউ নাই কিন্তু এই প্রথম 3টাতে।
4 নম্বরে একজন আছে, সে হচ্ছে WS ওডারল্যান্ড। সে জন্মগ্রহণ করে নেদারল্যান্ডে, কিন্তু তার নাগরিকত্ব ছিল কিন্তু অস্ট্রেলিয়া, পিতৃভূমি ছিল অস্ট্রেলিয়া, বাবা ছিল অস্ট্রেলিয়ান। বুঝতে পারছো? সে কেন পাই জানো এটা? 25শে মার্চ যখন পাকিস্তানে কি করে বলো, এই গণহত্যা দেখে সে থাকতে পারেনি, তার মনে নাড়া দিয়েছে। সে গাজীপুরে একটা বাটা কোম্পানি, তো বিদেশি কোম্পানি, ওই কোম্পানির মধ্যে সে তার নিজের টাকা ব্যয় করে গেরিলা যারা ট্রেনিং দেবে, গেরিলা ট্রেনিং মানে নিয়মিত বাহিনী না, কিন্তু এটা অনিয়মিত বাহিনী, হুট করে আক্রমণ করবে আবার হারায় যাবে অদৃশ্য, এই ট্রেনিং এর ব্যবস্থা করছিল। এই জন্য তাকে এই খেতাবটা দেওয়া হয় ভাই। বুঝা গেছে? এগুলো পড়বা, ফাদার মারিও ভেরেজ, জুলিয়ান ফ্রান্সিস। বুঝা গেছে? হ্যাঁ, একটু পড়বা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেপ্টেম্বর অন যশোর রোড কে লাগে? সেপ্টেম্বর অন যশোর রোড, অ্যালেন গিনবার্গ, এটা একটু পড়বা। আর একটা দেখে, এই দুইটা কিন্তু ঝামেলা বাঁধা যায় ভাই পরীক্ষায় যখন আসে। দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ, এটা এটা অ্যালেন গিনবার্গ হবে না কোনটা হবে? এই দুইটা ছেলেবেলে যখন পরীক্ষা দেয় 100% ঝামেলা বাঁধা যায়। মনে রাখবে, অ্যালেন গিনবার্গ হচ্ছে সেপ্টেম্বর যশোর রোড, ঠিক আছে? আর ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ, এটা হচ্ছে আর্সার ক্লেন্ট ব্লাড, এটা মনে রাখবা, এই দুইটা যেন মনে থাকে। এই কনসার্ট ফর বাংলাদেশ, বাংলাদেশকে বহির্বিশ্বে যে অত্যাচার হচ্ছে, আমরা যেমন ফিলিস্তিনের জন্য এখন কি করি, এই দেশ থেকে কি করি, মিডিয়ার সামনে যা করি না, প্রতিবাদ জানাই যে গণহত্যা বন্ধ করো। তেমনি বাংলাদেশের যে গণহত্যা চলতেছিল, এই গণহত্যা বন্ধে এবং তাদের শরণার্থী ছিল, এই দেশ থেকে তো ভারতে অনেকে চলে গেছিল, বিভিন্ন জায়গায় খাদ্য ছিল না, এদিকে বন্যা, অনাহার, সব কিছু মিলে খুব খারাপ অবস্থা। এদের সাহায্যের জন্য একটা কনসার্ট করা হয়েছিল নিউ ইয়র্কে, এটার নাম হয়েছিল কনসার্ট ফর বাংলাদেশ। এই জর্জ হ্যারিসন কিন্তু বিখ্যাত গায়ক, সেই সময় আমেরিকার মনে করো 5 জন বিশ্বের শ্রেষ্ঠ গায়কের মধ্যে ছিল একজন। হাজার হাজার দর্শক হয়েছিল, প্রচুর টাকা উঠছিল, ওই টাকা হচ্ছে সেই সব কিছু এই অনুদান হিসেবে দিয়ে দেয় আর কি। এতে সহযোগিতা করেছিল ভারতের সেতারা বাদক রবিশঙ্কর, এটা মনে রাখবা, এগুলো একটু পড়ে নিও। তারপর আমরা আসি মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তির অবদান, একটু গল্প করি। সে সময় বৃহৎ শক্তি ছিল, একদিকে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, আর একটা দিকে ছিল সোভিয়েত ইউনিয়ন। সেই সময় সবচেয়ে ক্ষমতাধর ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, মার্কিনের চেয়ে বেশি সোভিয়েত ইউনিয়ন ছিল সবচেয়ে পাওয়ারফুল। 1991 সালে যদিও ভাঙা যায়। যুক্তরাষ্ট্র একদিকে, যুক্তরাষ্ট্রের জোট, এরা ছিল হচ্ছে কমিউনিস্টপন্থী, একদিকে ছিল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী এবং পশ্চিমা সরকারগুলো একদিকে। এখন ভূমিকা কি একটু বলি। ভারতের সাথে ভালো সম্পর্ক ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়নের, আর পাকিস্তানের সাথে নিশ্চয়ই সোভিয়েত, আর যেহেতু আমেরিকা যুক্তরাষ্ট্র দুইজনের সাথে শত্রু ছিল, তাই সোভিয়েত ইউনিয়ন যাদের বন্ধু হবে, অবশ্যই আমেরিকা তাদের কি হবে, শত্রু হবে। বুঝিস তো শিমু? বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। তাসকিরা, আওয়াজ দাও, আসো। জি ভাই, আসছি। বুঝতে পারছো? জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো ভাই, তাহলে 1971 সালে সোভিয়েত ইউনিয়ন একদিকে, আর একটা দিকে ছিল কে বলতো? আমেরিকা। সোভিয়েত ইউনিয়নের ভালো বন্ধু ছিল হচ্ছে ভারত, তাহলে অবশ্যই ভারতের পক্ষে তো থাকবে না, তাহলে শত্রু, যেহেতু ভারতের শত্রু ছিল পাকিস্তান, এই আমেরিকা এই জন্য ভারত পাকিস্তানকে যত রকমের অস্ত্র সব সরবরাহ করে, পাকিস্তানের পক্ষে ছিল, অস্ত্রপাতি সবকিছু পাকিস্তানের সাপোর্ট দেয়। আর সোভিয়েত ইউনিয়নকে দেয় কে বলতো? রাশিয়া। এর মধ্যে চীন আসলো। চীনের সাথে সেই সময় পাকিস্তানের মধ্যস্থতায় চীনের সাথে মার্কিন এই যে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হয়েছিল 1971 সালে। এর পিছনে ছিল পাকিস্তান কি করেছিল, এর প্রচেষ্টায় চীন এবং আমেরিকার সম্পর্ক অনেক উন্নয়ন হয়েছিল, তারা দুইজন ব্যবসা বাণিজ্য শুরু করে। বুঝে গেছে? কারণ সোভিয়েত ইউনিয়নের সাথে চীনের একটু বিরোধ দেখা দিছিল, এই জন্য চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র করে কি, পাকিস্তানের পক্ষে যোগদান করে, এতে পাকিস্তানকে সাপোর্ট দেয়। অপরপক্ষে ভারতকে এবং
বাংলাদেশের যেহেতু পাকিস্তান ভাঙে যাচ্ছে তো সোভিয়েত ইউনিয়ন খুশি, কারণ যেহেতু পাকিস্তানের পিছনে আছে আমেরিকা। এই জন্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাপোর্ট দেয় হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। বুঝতে পারছো কাহিনী কি? এই আর কি। তারপরে যদি অবশ্যই এই আমেরিকা তার দেশের মধ্যে মানুষজন যখন আন্দোলন করতেছিল যে আমেরিকা কেন এই গণহত্যা যারা চালায় তাদেরকে এই অস্ত্র দেওয়ার সহযোগিতা করতেছে, আমেরিকার সরাসরি লাস্টের দিকে আর সহযোগিতা করেনি। লাস্টের দিকে খালি চাচ্ছিল যাতে যুদ্ধটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে তো পাকিস্তান আর হবে না, আলাদা হবে না। এই জন্য বারবার এই হচ্ছে উপস্থাপনা করতেছিল ভেটো দান। ভেটো দেওয়ার ক্ষমতা 5টা রাষ্ট্রের ছিল। আর সোভিয়েত ইউনিয়ন তখন কি করতো? ভেটো দিত। ভেটো মানে আমি মানি না, ভেটো মানে আমি মানি না। বারবার এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন এবং আদার রাষ্ট্র বারবার জাতিসংঘে উপস্থাপনা করত যে এই পাকিস্তানের এই যে যুদ্ধ হচ্ছে যুদ্ধ বিরোধী চুক্তি স্বাক্ষর করা হয়, মানে যুদ্ধ থামে যায়, থামে গেলে তার স্বাধীন হবে না। এই জন্য যুদ্ধ যাতে না থামে এবং মুক্তিযোদ্ধারা পর্যাপ্ত পরিমাণ সময় পায় স্বাধীন করার বাংলাদেশকে, বুঝা গেছে? এই জন্য বারবার সোভিয়েত ইউনিয়ন ভেটো দিত। ভেটো দেওয়ার ক্ষমতা ছিল 5টা রাজ্যের। জি, ভেটো মানে হচ্ছে আমি মানি না, এই প্রস্তাবটা মানি না। এই জন্য পর্যাপ্ত সময় পায় এবং এ হচ্ছে করে কি সোভিয়েত ইউনিয়ন ভারত বঙ্গোপসাগরে সাবমেরিনের বহর পাঠায় যাতে এর মধ্যে আমেরিকা ঢুকতে না পারে, কারণ আমেরিকা 7ম নৌবহর পাঠাচ্ছিল, জাপান থেকে আসতেছিল 7ম নৌবহর পাকিস্তানের পক্ষে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এখানে সোভিয়েত ইউনিয়ন থাকার জন্য বঙ্গোপসাগর আগে থেকেই আসে অবস্থান নেই, ফলে ওরা ঢুকতে পারেনি। এতে বৃহৎ শক্তি আমাদের পক্ষে কে ছিল বলতো? সোভিয়েত ইউনিয়ন। আর বিপক্ষে ছিল চীন এবং কি বলতো? মার্কিন যুক্তরাষ্ট্র। বুঝতে পারছো? সেই সময় ইম্পর্টেন্ট প্রশ্ন কিছু পড়বা। সেই সময় ভারতের এদিকে দেখো তো ভাই, প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। এই শরণার্থীদের জায়গা দেয়। আর সেই সময় দেখো সোভিয়েত ইউনিয়নের এর একটু ভালো করে পড়বা। প্রেসিডেন্ট ছিল নিকোলাই পদগানি, প্রধানমন্ত্রী ছিল আলেকজান্ডার কোসেগনি, পররাষ্ট্রমন্ত্রী ছিল আন্দ্রে গোমেনি। এখন প্রশ্ন হচ্ছে সেই সময় যুক্তরাষ্ট্রের কে ছিল? প্রেসিডেন্ট ছিল রিচার্ড নিক্সন, পররাষ্ট্রমন্ত্রী ছিল উইলিয়াম পি রজার্স, আর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিল হেনরি কিসিঞ্জার। একটু কথা বলবে এখানে। যখন দেখলো পাকিস্তান স্বাধীন হয়ে গেল, এই হেনরি কিসিঞ্জার কি বললো জানো? পাকিস্তান আমাদের বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি, স্বাধীন হলে হবে কি, এই ঝুড়ি আছে কিন্তু আর তলা নাই, মানে আর কোনো অর্থনীতি নাই, কিছু নাই। এই দেশের অর্থনীতি সব ভেঙে পড়েছে, এই দেশে কিছু সম্ভব না, এরা ঘুরে দাঁড়াতে পারবে না। কে বলেছিল এটা? নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে সেই সময় বলেছিল তলাবিহীন ঝুড়ি। এবার আমি আসি, দেখো ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন, কিন্তু স্বাধীনতার সময় সমস্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল হচ্ছে নুরুল আমিন। মনে থাকবে, আমি আবার বলতেছি, ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী মানে খালি একটা প্রদেশের প্রধান ছিল নুরুল আমিন, কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল নুরুল আমিন। মনে থেকে জানো। আর সেনাবাহিনীর প্রধান ছিল কে বলতো? ইয়াহিয়া খান। আর পূর্ব পাকিস্তানের এখানে প্রধান কে ছিল বলতো? জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লাহ নিয়াজি আর কি, বুঝা গেছে? ও ছিল এক র্যাঙ্ক পরে, আর প্রধান ছিল হচ্ছে কি বলতো? ইয়াহিয়া খান, সেনাবাহিনীর প্রধান। আর সরকার প্রধান ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল নুরুল আমিন। দেখবা মুক্তিযোদ্ধা বিরোধী শক্তির তৎপরতা এখন আসার সম্ভাবনা এর থেকে খুব কম, যেহেতু আওয়ামী লীগ নাই, বুঝা গেছে? তারপরে একটু পড়বা। 1971 সালে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর যৌথ আক্রমণ। এই যুদ্ধ করতেছিল কিন্তু এতক্ষণ বাংলাদেশের মুক্তিবাহিনী, এরা যুদ্ধ করে পাকিস্তানকে নাস্তানুবোধ করে ফেলে। লাস্ট সময় ভারত এসে যুদ্ধের ফায়দা নাই। কেমন দেখিস শয়তান যুদ্ধ করেছে 9 মাস। পাকিস্তানের এই যে বাংলাদেশের আপামর জনতা, সাধারণ ছাত্র, কৃষক, শ্রমিক, খায় না খায়, ওরা সহযোগিতা করেছে, ঠিক আছে। এই জন্য এইদিকে দেখো 21শে নভেম্বর কি করা হয় বলতো? বাংলাদেশ ভারতের যৌথ কমান্ডের উদ্যোগে 2 জন এক হয় যে আমরা এখন একসাথে আক্রমণ চালাবো।
এই জন্য 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন হয় এখনো। কতই নভেম্বর? কুচকাওয়াজ করে ওরা 21শে নভেম্বর। 3 ডিসেম্বর যখন, হ্যাঁ 3 ডিসেম্বর যখন দেখলো পাকিস্তান আরে সরাসরি মুক্তিযুদ্ধে ভারত ওদের সাথে এক হয়ে গেছে, বুঝে গেছে একসাথে যুদ্ধ করবে, এই জন্য 3 ডিসেম্বর পাকিস্তান কি করলো, এই ভারতের বিমান ঘাঁটিতে আক্রমণ চালানো শুরু করলো। কারণ দেখো পাকিস্তান তো এমনিতে 9 মাস যুদ্ধ করে দুর্বল হয়ে গেছে, অস্ত্রপাতি সব সৈন্য তো পূর্ব পাকিস্তানে নিয়ে আসছে। এই সুযোগে করলো কি, এই ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা করলো। যুদ্ধ ঘোষণার সাথে সাথে 6 ডিসেম্বর সকালের দিকে 2 ঘন্টা কম বেশি মেবি, ভুটান 2-3 ঘন্টা আগে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়, 2-3 ঘন্টা পরে ভারত স্বীকৃতি দেয়। এই জন্য দুইটাই হচ্ছে স্বীকৃতি দেয় হচ্ছে 6 ডিসেম্বর। কিন্তু প্রশ্ন করে যদি সর্বপ্রথম কে স্বীকৃতি দেয়, ভুটান হবে, ভুটান। কেননা ভারতের কয়েক ঘন্টা আগে ভুটান দিছে স্বীকৃতি, বুঝা গেছে। এই মিত্র বাহিনী প্রথম দেখো যশোর সেনানিবাস দখল করে, তাহলে ভারতের দেখো বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা যদি আসে সেটা হবে যশোর। কেননা বলতো যশোর সীমান্তবর্তী এলাকা, কলকাতার কাছাকাছি, ওই দিক দিয়ে সৈন্য ঢুকে। বাংলাদেশের সাথে যদি যুদ্ধ হয় ভারতের, এই যশোর আর একটা হচ্ছে এই যে জয়পুরহাটের কাছে বগুড়ার এই অঞ্চল, এই 2 অঞ্চলকে সেনাবাহিনী মোতায়েন করতে হবে বাংলাদেশকে, প্রচুর পরিমাণ ট্যাঙ্ক সহ এদিক দিয়ে আসবে এরা। এই জন্য যশোর সেনানিবাস দখল করে এই যে 7 ডিসেম্বরে একই কাজ করেছিল মুক্তি বাহিনী আর ভারতে মিলে আর কি। এই দেখো মাত্র এই 3 থেকে শুরু করে 14-15 দিন যুদ্ধ করে মনে করো সব ক্রেডিট ওরা নিতে চায় আর কি, অথচ বাংলাদেশের এরা যুদ্ধ করে কিন্তু আর কোণঠাসা করে ফেলে। আর এই জন্য কি করে 14 ডিসেম্বর দেখো যখন বুঝতে পারে পাকিস্তান যে আমাদের পরাজয় আসন্ন, তখন হচ্ছে বাঙালির যারা শ্রেষ্ঠ সন্তান মানে বুদ্ধিজীবী তাদেরকে হত্যা করা হয়, এই আর কি। এই যে কাদের হত্যা করা হয় এগুলা বুদ্ধিজীবী। এই জন্য শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে বলতো? 14 ডিসেম্বর। 14 ডিসেম্বর মনে রাখবো, স্বাধীনতা 2 দিন আগে। এই চূড়ান্ত বিজয়, এই যে কিছুক্ষণ আগে পড়ালাম, চূড়ান্ত বিজয় 1971 সালে 16 ডিসেম্বর বিজয় দিবস। তাহলে কে ছিল? এটা হচ্ছে পাকিস্তানের পক্ষে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কে বলতো? আবদুল্লাহ খান নিয়াজি, জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল ছিল এটা। আর পাকিস্তানের জেনারেল ছিল সেই সময় ঠিক কে বলতো? ইয়াহিয়া খান, ও ছিল পাকিস্তানে। আর এই পূর্ব পাকিস্তানে আগে মেন দায়িত্ব দেওয়া ছিল। এটা হচ্ছে জেনারেল জগজিৎ সিং অরোরা, বুঝা গেছে। আর এটা হচ্ছে এদিকে দেখো এই যে গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার, বুঝা গেছে। এই 3 জন ছিল গ্রুপ ক্যাপ্টেন, কে? একে খন্দকার। হ্যাঁ এই আর কি। আর প্রশ্ন হচ্ছে গুঞ্জন শোনা যায় যে বাংলাদেশের পক্ষে কেন জেনারেল আতাউল গনি ওয়াসমানি থাকলো না? পাকিস্তান নাকি আবদার করেছিল, বোঝা গেছে। এটা তো ভারতের কথা, বিশ্বাসযোগ্য না। যে আবদার করেছিল যে আমরা যদি বাঙালির কাছে আত্মসমর্পণ করি আমাদের সেনাবাহিনীর ভাবমূর্তি থাকবে না বহির্বিশ্বে, মিশন টিশনে আমাদের আর নিবে না। তাই সে ভারতকে ডাকে আনে তাদের কাছে নাকি আত্মসমর্পণ করে, যে আমরা তো ভারতের কাছে পরাজিত হয়েছি। শেষ মুহূর্তে এসে মনে করো ষড়যন্ত্র। এখন যুদ্ধ শেষে কি হয়? 93,000 পাকিস্তানি, 34,000 ছিল পাকিস্তানি সেনাবাহিনী এবং তার আন্ডারে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করতো পাকিস্তানের, স্কুল কলেজ সব মিলা ছিল 93,000 পাকিস্তানের আর কি, মানে সরকারের আর কি। এদের কি হবে? এরা তো আত্মসমর্পণ করলো। এই আত্মসমর্পণে এদের যুদ্ধবন্দীর সাথে কি বিচার হবে, কিভাবে মুক্ত হবে, এটা নিয়ে ভারত সরকার আর হচ্ছে পাকিস্তান সরকার সিমলা মানে হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী। এটা ওই যে লাদাখ, তারপরে জম্মু কাশ্মীর ওই এলাকার দিকে অরুণাচল একটা প্রদেশ আছে। আর একটা প্রদেশ আছে হচ্ছে এটা হিমাচল প্রদেশ ওটা। আর অরুণাচল প্রদেশ তো 7 সিস্টারে। এটা হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা, বুঝা গেছে। আর অরুণাচল প্রদেশের রাজধানী কি বলতো? সেদিন পড়ালাম, ইটানগর। এই সিমলা কিন্তু হচ্ছে হিমাচল প্রদেশের রাজধানী। হিমাচল প্রদেশ হচ্ছে কাশ্মীরের দিকে। ওই সিমলায় বসে ঐতিহাসিক চুক্তি করে। সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল জুলফিকার আলী ভুট্টো আর ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। এই চুক্তিকেই বলা হয় সিমলা চুক্তি। কেন বসেছিল? ওই যে পাকিস্তান আত্মসমর্পণ করলে তো এই যে যুদ্ধবন্দী যারা হলো, সৈন্যরা তো বন্দী হিসাবে আছে এই দেশে, তাদের কি করা হবে, কখন ফিরিয়ে নেওয়া হবে, কোথায় নেওয়া যাবে, এই জন্য আর কি। এগুলো সমস্যা সমাধানের জন্য
মুক্তিযোদ্ধা ভিত্তিক গান, কে কোন গান লেগেছে একটু পড়বা, সবকটা জানালা খুলে দাও না। বিখ্যাত গান, গীতিকার যে গান লেগে নজরুল ইসলাম বাবু, সুর করেছে আহমেদ ইমতিয়াজ বুলবুল, আর গান তো তোমরা শোনো সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, সবকটা জানালা খুলে দাও না। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে একটু পড়বা, গীতিকার গোবিন্দ হালদার, শিল্পী আফেল মাহমুদ, এগুলো একটু পড়ে নেবা। এই মুক্তিযোদ্ধা ভিত্তিক চলচ্চিত্র হয়েছে কিন্তু, এই চলচ্চিত্র একটু দেখো, এই যে প্রমাণ্য চলচ্চিত্র টপ জেনোসাইড, মানে গণহত্যা বন্ধ করো, এটা জহির রায়হানের প্রমাণ্য চলচ্চিত্র, মানে সরাসরি মাঠ থেকে ভিডিও নিয়েছে কিভাবে অত্যাচার করেছে, এগুলো ভিডিও কালেকশন করে দেখানাকে বলা হয় প্রামাণ্য চলচ্চিত্র। পূর্ণাঙ্গ চলচ্চিত্র হয় ওরা 11 জন, চাষী নজরুল ইসলাম, দেখবে অনেক ভালো সিনেমা। এই 11 জন যুদ্ধ করে করতে 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 সবাই মারা যায় একে একে, এগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে? হুমায়ুন আহমেদের একটু পড়বা ভাই, আগুনের পরশমণি, খুব সুন্দর ছবি, মুক্তিযোদ্ধার আগুনের পরশমণি, নায়ক গুলি খেয়ে নায়িকার বাড়িতে আশ্রয় নেই মনে করো, বুঝে গেছে, নিয়ে আস্তে আস্তে মরে যায়, নায়িকাকে ভালোবাসা ফেলে, যুদ্ধ করে এই নায়ক নায়িকার বাড়ি থেকে, কিন্তু লাস্টে গুলি খায় চিকিৎসার অভাবে মারা যায় নায়ক। এটা হচ্ছে আগুনের পরশমণি, হুমায়ুন আহমেদ লিখছে এটা, বুঝে গেছে? এগুলো একটু পড়বা, এগুলা মুখস্থ করা ছাড়া কিছু উপায় নাই, এগুলো একটু পড়ে দেওয়া। এবং তোমাদের হচ্ছে যে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, এটা এটা কি বলতো, সাভারে আছে, এটা জাতীয় স্মৃতিসৌধ, এর উচ্চতা একটু ভালো করে পড়বা, জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা 150 ফুট, যদি মিটারে বলে, যেগুলা যেগুলা বলতেছি বেশি গুরুত্ব দিবা, 45.72 মিটার। এর স্থপতিকে একটু ভালো করে পড়বা ভাই, এই দুইটা তোমাদের কিন্তু মাথায় গোলায় যায়, সেটা কি কি আমি একটু বলি। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন, আর যদি বলি জাতীয় স্মৃতিসৌধ আর জাতীয় কি বলতো শহীদ মিনারের স্থপতিকে গতদিন পড়ালাম, শহীদ মিনার হলে কি হবে? হামিদুর রহমান। হ্যাঁ, এই যে পারিস, থ্যাংক ইউ। কে বললো এটা? শিমু, যাক শিমু, ধন্যবাদ। এই দুটা কিন্তু ভাই একটু মিক্সড হওয়া যাবে না, কোথায় ভুল হবে তোমাদের আমি ভালো করে জানি। জাতীয় স্মৃতিসৌধ এটা কিন্তু সাভারে আছে। এই জাতীয় স্মৃতিসৌধ কিন্তু 1947 সালের পর থেকে 1971 সাল পর্যন্ত বড় যে কয়টা আন্দোলন হয়েছে সেই কয়টা আন্দোলনের স্মৃতি বহন করে, 60টা স্তম্ভ আছে এখানে। এর স্থপতি হচ্ছে সৈয়দ মাইনুল হোসেন, আর ওটা হচ্ছে আর একটা হচ্ছে কি বলতো, কি বললাম, এটা জাতীয় স্মৃতিসৌধ, আর ওটা কি বলতো মুজাফর শহীদ কি বলো মিনার। ওটা শুধু হয়েছে, ওটা কেন হয়েছে, ওটা শুধুই হয়েছে ভাষা আন্দোলনের জন্য, ওটা হামিদুর রহমান, মনে থাকবে। এই 60টা কি, হ্যাঁ এটা কি বহন করে, এই 60টা দেখো, 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট, 56 শাসন আন্দোলন, 62 শেষ হয়ে গেছে দাও শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, লাস্টে মহান মুক্তিযুদ্ধ। এই 60টা স্তম্ভ আছে সাভার, যদি কখনো যাও এটা দেখতে পাবা, সুন্দর। এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, রায়ের বাজার, এগুলো একটু পড়ে নেবা। এই যে শিখা অনির্বাণ, এটা এখনো জ্বালায় রাখা আছে, সবসময় জ্বলে, ঢাকা সেনানিবাসে আছে। এই যে 2-3 দিন আগে এই শিখা অনির্বাণে ফুল দিয়ে আসলো হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব ডক্টর ইউনূস, মধ্যবর্তী সরকার। এই শিখা অনির্বাণে, ওই শিখা অনির্বাণ সবসময় জ্বালায় রাখা হয় প্রদীপ, বুঝা গেছে, এই জন্য নাম রাখা হয় শিখা অনির্বাণ। অপরাজেয় বাংলাটা তো দেখিছো, এই যে অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে আছে, রোজু ভাস্কর যাওয়া মনে করে না, কলা ভবনের সামনে যদি যাও দেখতে পাবা। এর ভাস্কর কিন্তু সৈয়দ আব্দুল খালেক, এটা মনে করতে হবে ভাই, এটা আসতে পারে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, বুঝে গেছে, এটা একটু ভালো করে পড়ে যাবা। অপরাজেয় বাংলা কোথায় আছে? ঢাকা কলা ভবনের সামনে, ছেলেপেলে এখানে বসে থাকে আর গাছপালা আছে সাইডে। এর ভাস্কর হচ্ছে সৈয়দ আব্দুল খালেক। জাগ্রত সরঙ্গী বারবার পড়ালাম, কোথায় আছে এটা? মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য, তখন পড়ালাম না যে গাজীপুরের জয়দেবপুরে আছে। কেন এখানে প্রথম বলতো ভাস্কর্য নির্মাণ করা হলো? কারণ সশস্ত্র প্রথম প্রতিরোধ গাজীপুর থেকে সৃষ্টি হয়, যুদ্ধ প্রথমে গাজীপুর থেকে বাদে, বুঝে গেছে। এই আমাদের এই কে কি করছে এগুলো একটু স্মৃতি ফলক, একটু এগুলো পড়ে নেবা, বুঝে গেছে। এখান থেকেও প্রশ্ন ইম্পর্টেন্ট। এই হলো আমাদের আজকে, বুঝে গেছে। এখন তোমাদের ফিডব্যাকে আসি, সব জিজ্ঞেস করি। আর এটা ভাই দেওয়া আছে তোমাদের, হ্যাঁ হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, বুঝতে পারছো?
এই আর কি এই বিচারের দাবিতে এগুলো একটু পড়ে নেবা। হুম, ঠিক আছে, একটু এদিকে আমরা যাই তাহলে হচ্ছে অনেকেই ছিল এই কাম। ওরে আল্লাহ, অনেকেই কই। কারেন্ট চলে গেছে আর বললো। ও, তাস্কিরা কি পুরো ক্লাসে কোনো সমস্যা হয়েছে ভাই বুঝতে বা ইয়া করতে, যে সাউন্ডে না ভাইয়া কোনো বা সমস্যা স্ক্রিনে? হয়নি। রাহুল ভাই বলো তো, কোনো সমস্যা? না ভাই। সুমাইয়া ইয়ার না ভাইয়া সমস্যা হয়নি। তো ঠিক আছে, এটা আমি আপলোড করে দেবো না, যদি কোনো সমস্যা হয় দেখো। আর ওই যে পিডিএফটা ডাউন না, তোমাদের বই আছে, এটা একটু পুরাতন বই আর তোমাদের বইটা একটু নতুন, যদিও সব মিল 95% মিল, সমস্যা নাই। তো ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, আজকে পরীক্ষাটা নিতে পারলাম না ভাই, শুক্রবারে নেব, সবাইকে বলে দেও। শুক্রবারে পরীক্ষা হ্যাঁ হ্যাঁ, এখানে বৃষ্টি হচ্ছিল তো। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া। হ্যাঁ, পরীক্ষা আবার বলবো কিসের উপর পরীক্ষা? হ্যাঁ বলেন ভাই, বলেন। পরীক্ষা হচ্ছে আন্তর্জাতিক, হচ্ছে ওই যে বাকি ছিল উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, বুঝা গেছে আর ভৌগোলিক উপনাম। এগুলা, বুঝা গেছে, আর ভৌগোলিক উপনাম। আর বাংলাদেশের ছিল ওটা ব্রিটিশ আমল পুরাটাই। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটা প্রশ্নের উপর যে পিডিএফটা আমি দিয়ে রাখছি দেখো, ওর ব্যাখ্যা সহ, ওখান থেকে করছি 10টা, আন্তর্জাতিক থেকে করছি 10টা, আর বাংলাদেশের ব্রিটিশ পিরিয়ড থেকে করছি 20টা প্রশ্ন। এই 40 মার্কের পরীক্ষা আজকে নিতাম, হলো না, বৃষ্টি এসেছিল তো, বুঝে গেছে। আর এই শনিবারে কিন্তু আমি পড়া ধরবো ভাই, এই আজকে যেটা পড়ালাম এই পড়া আমি শনিবারে ধরবো, মুক্তিযোদ্ধা। যদি না পারো খবর আছে, জানো তো। শুক্রবারে পরীক্ষা। হ্যাঁ, পরীক্ষা হচ্ছে শুক্রবারে।